অন্তর, তুই ঠিক আছিস? হুম, আল্লাহ বাঁচাইছে রে। কালকে একজন এসে আমাকে বাঁচায়, তবে তার চেহারা দেখিনি। তাকে দেখে লিটন ও তার ছেলে পেলে প্রায় ভয় পেয়ে গেছে। সে আমাকে সবার সামনে থেকে নিয়ে যায়, কিন্তু কেউ আমাকে একটা টোকাও দিতে পারেনি। আমি আরও দেখলাম সেই ছেলেটাকে দেখে প্রায় সকলে ভয় পেয়ে গেছে, কিন্তু দুঃখের কথা, সে হুডি আর মাস্ক পরে থাকার কারণে তার চেহারা দেখতে পারি নাই আমি। জানিস, আমাকে লিটন ভাই যেভাবে নিয়ে গেছে, আমি তো মনে করছিলাম আমি শেষ। আচ্ছা, ফারিয়া তো বলেছে তুই নাকি তার সাথে কি অসভ্যতামি করেছিস, তাই বলে এমন করেছে। অসভ্যতামি আর আমি, তাও ফারিয়া আপুর সাথে। আমার মরার এত শখ নাই। আর তুইও ভালো করেই জানিস আমি এইসব ঝামেলা মারপিট সহ্য করতে পারি না। আর আমি কিনা সেই লেডি মাফিয়া ফারিয়ার সাথে অসভ্যতামি করব? কাল ভুল করে ওনার সাথে একটা ধাক্কা খাইছিলাম, সেটাতেই উনি খেপে যায়। আর কাল তো আমাকে যেভাবে নিয়ে গেছে, আমার তো মনে হয়েছিল এই শেষ দেখা দেখলাম তোদের, কিন্তু আল্লাহ আমাকে বাঁচাইছে। উফ। যাক বাবা, তবে আমার মনে হয় সেই ছেলেটা আর কেউ না, মাফিয়া কিং ডেভিল। কারণ আর কারো ক্ষমতা নেই তোকে বাঁচানোর। তার মানে সে এই শহরে চলে আসছে। যা শালা, এটা কি করলাম আমি? নিজের আশার কথা নিজেই প্রকাশ করে দিলাম। এখন তো অনেক বড় সমস্যায় পড়বো আমি। আল্লাহ, আমাকে সাহায্য করো। আল্লাহ, আমি মাফিয়া কিং ডেভিল হয়েছি, তার একটা উদ্দেশ্য মানুষের পাশে দাঁড়ানো। আল্লাহ, একমাত্র তুমিই পারো আমাকে সাহায্য করতে। কি বলিস? মাফিয়া কিং ডেভিল এই শহরে চলে আসছে? এবার তো আমার রক্ষা নাই। হঠাৎ আমার মোবাইলে কল আসে, আমিও রিসিভ করি। হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলতেছেন? ভাই আমি পিন্টু ভাই, এমপির খেল খতম, সেটাই বলতে ফোন দিয়েছিলাম। কি বলেন? আমি লটারিতে জিতে গেলাম? ও ভাই, কি মজা। আসলে এই অপরই পাশে আছে বলেই এইভাবে কথা বলতেছি। ভাই নিশ্চয়ই আপনার পাশে কেউ আছে। আচ্ছা, পরে কথা বলবো, রাখি ভাই, খোদা হাফেজ। হুম, আমার টিকিট এসে আমি নিয়ে নেব। তারপর ফোন কেটে দিলাম। কিরে, তোর আবার কি হয়েছে? আমি একটা লটারি জিতছি, সেখানে ফার্স্ট প্রাইজ হচ্ছে 2 দিনের জন্য কক্সবাজারে ঘোরার সুযোগ, তাও ফ্রিতে। ওই, তুই একা যাবি? হুম, আবার তো আর জিএফ নাই যে তাকে নিয়ে গিয়ে রোমান্টিক মুহূর্ত পার করব। সারাক্ষণ জিএফ জিএফ করিস, বান্ধবীকে নিয়ে গেলে কি হয়? হুম, আচ্ছা যা, নেব তোরে। খুশি? কবে যাবি সেটা বল। চিন্তা করিস না, গেলে তোকেই নিয়ে যাব। কিছুক্ষণ পরে একটা কালো গাড়ি আসে আর সোজা ক্যাম্পাসে থামে। সেই গাড়ি থেকে লিটন ও আর ফারিয়া বের হয়। তা দেখে আমিও নাটক শুরু করে দিল। আমি সোজা অভনের পিছে লুকিয়ে পড়ি। কিরে, তুই আমার পিছে গেলি কেন? অভনই আমাকে ওরা মারতে আসতেছে, প্লিজ আমাকে বাঁচা। আসলে এরা আমাকে মারবে। হোয়াট এ জোক। এরা আমার কাছে আসতে গেলেও গুলি খেয়ে মরে পড়ে থাকবে, কারণ ক্যাম্পাসে আমার কিছু গার্ড ছদ্মবেশী আকারে ঘুরে বেড়াচ্ছে। সন্দেহজনক কেউ দেখলেই তারা তার দিকে নজরদারি শুরু করে দেবে, আর যদি সিরিয়াস কিছু পায় তাহলে কথা ছাড়াই গুলি করে দেবে। ক্যাম্পাসের সকলেই লিটন ও তার বোনের দিকে তাকিয়ে আছে, আর আমার দিকেও। তারা হয়তো ভাবছে লিটন ও ফারিয়া আসছে আমাকে মারতে, কিন্তু তারা তো আর জানে না যে যাকে তারা সিধা সাদা ভদ্র ছেলে মনে করছে, আসলে সে একটা ছদ্মবেশী শয়তান। আমি আপনাদের সকলের কাছে কিছু বলতে চাই। এতদিন আমি আমার বোন আপনাদের উপর অনেক অন্যায় করে ঘুরে বেড়ালাম, কিন্তু কাল আমি রিয়েলাইজ করলাম আমি আপনাদের সাথে অন্যায় করেছি। আর আপনাদের জায়গায় আমি হলে আমার অনেক কষ্ট হতো। তা আমিও আমার বোন ফারিয়া সবার কাছ থেকে ক্ষমা চাচ্ছি। আমি অবনীর পিছন থেকে ইশারার সাহায্যে বললাম স্যার ম্যাডামদের পা ধরে ক্ষমা চাইতে। সাথে সাথে তারাও লেগে পড়ে। না হলে তো গোপনে বা প্রকাশেই হোক তাদের সোজা নক আউট করে দিতাম। অন্তর, এটা কি হলো রে? আমিও তো হয়ে গেলাম কাণ্ডটা দেখে, কিন্তু হঠাৎ তারা এত পরিবর্তন হয়ে গেল কিভাবে? মনে হয় কেউ তাদের ডোজ দিয়েছে। ঠিকই বুঝেছিস বান্ধবী, তাদের সেই লেভেলের ভয়ের ডোজ দেওয়া হয়। মনে মনে কিছুক্ষণ পরেই একটা ছেলে চিৎকার করে ওঠে। আমি তো প্রায় ভয় পেয়ে গেলাম। ছেলেটা দৌড়ে আমাদের কাছে আসে আর বলে। এই কথাটা শোনার পর সবাই অবাক হয়ে গেল, কারণ তারা ভাবতেও পারে নাই মাফিয়া কিং ডেভিলের সাথে যার কন্ট্যাক্ট আছে সে কিনা খুন হবে। আসলে আগেই বলছিলাম এই জানোয়ারকে আমি চিনিই না। সে নিজেকে মাফিয়া কিং ডেভিলের লোক বলে পরিচয় দিয়েছে আর কুকাজ করেই বেড়াচ্ছে, কিন্তু সে তো আর জানে না ডেভিলের উদ্দেশ্য কী। তাই সে আমার নাম মিস ইউজ করে মরতে হয়েছে। আই এম ডেভিল ফর ডেভিলস। অভরি, এটা কি বললো সে? এমপি খুন হয়েছে? ইয়েস, এই জানোয়ারটা মরেছে। যাক, আজ অনেক ভালো লাগছে, আমারও ন্যায় বিচার পেয়ে গেলাম। এমপির মৃত্যুর খবর শুনে সকলে তো খুশি,
কারণ এমপি মানুষটা তো খারাপ, তাই কেউ তার মৃত্যুতে আফসোস করলো না। আমি ডেভিল হওয়ার মূল উদ্দেশ্য হলো নিরীহ মানুষের পাশে দাঁড়ানো ও তাদের ন্যায় বিচার পাইয়ে দেওয়া। তবে ন্যায় বিচার না পাইয়ে দিতে পারলেও ন্যায় বিচার তো করতে পারলাম। আজ সত্যি অনেক ভালো লাগতেছে, কারণ আজ আমি গোটা কলেজের মানুষের মুখে হাসির কারণ। সত্যি আজ মনে হচ্ছে আমার ডেভিল হওয়াটা সার্থক হয়েছে। আজ আমার কারণে লিটন ও ফারিয়া মাফিয়াগিরি বন্ধ হয়ে গেল, আর জানোয়ার এমপিও খতম। আজ সকলেই মহা খুশি, কারণ তারা এখন থেকেই স্বাধীন হয়ে চলতে পারবে, বলতে পারবে, মজা করতে পারবে, আর কেউ তাদের অ্যাটাক করবে না। এইভাবে ছদ্মবেশী ডেভিল মানে সকলের সামনে ইনোসেন্ট হয়ে 3টা মাস কাটিয়ে দিলাম। 3 মাস পর আমি, শিয়াম, তানভীর, অবনী, রোকসারা আমরা 5 জনেই ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছি। হঠাৎ তানভীর বলে ওঠে, অন্তর, আমি কিছুদিনের জন্য চট্টগ্রাম যাব। কেন, সেখানে কে আছে রে তোর? শালা, আমার অনেক সার্টিফিকেট সেখানে, তাই গিয়ে সার্টিফিকেট নিব আর কয়েকদিন ঘুরেও আসি। নাকি তুই আর অন্তর মিলে কক্সবাজার যাওয়ার প্ল্যান করছিস? এই হারামি বলছিল আমাকে নিয়ে যাবে, কিন্তু এখন পর্যন্ত নিল না। হায় রে খোদা, মাইয়া এমন ভান করতেছে মনে হয় আমি তার কোন যুগের বিয়ে লাগি। তো লাগিস না তুই। আর বিয়ে শুধু বয়ফ্রেন্ড হয় নাকি, বেস্ট ফ্রেন্ডও তো হয়। এরে অবনী রে, আমি তো মনে করলাম তুই আমাকে প্রপোজ করবি, কিন্তু তুই তো আমাকে 2 কেজি ছ্যাঁকা দিয়ে দিলি। হঠাৎই ফারিয়ার আগমন, তবে সে এখন গার্ড ছাড়াই চলাচল করে, কারণ কলেজে আবার কিসের গার্ড লাগে, হুদাই শো অফ করে লাভ আছে। অন্তর, তোমাকে আমার কিছু বলার আছে। আমাকে আমাকে আবার কি বলবেন আপু? কি নাটকটা নিয়ে করে বাবারে, যে কেউ ধোকা নাকি পারবে না। এই শয়তানটা তো এই কয়েক মাসে সকলের মন জয় করেই বসে আছে, কিন্তু সবাই তো আর জানে না এই আসলে একটা ভদ্র শয়তান। আমি দেখলাম ফারিয়া কি ভাবতেছে। আপু কি কি কিছু বলবেন? একটু সাইডে আসবা প্লিজ। ফারিয়া আমাকে সাইডে কেন ডাকতেছে? নাকি কোনো গোপন কথা বলতে চায়? না, যেতে তো হচ্ছে। আমি ফারিয়ার সাথে কলেজের এক সাইডে গেলাম। বলেন, কি বলবেন? এরপর যা করলো তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ফারিয়া সোজা আমাকে দেওয়ালের সাথে ধাক্কা দেয়, আর সে আমাকে জাপটে ধরে। এই বেয়াদব মেয়ে, কি করতেছিস তুই? আমি বেয়াদব তাই না? তাই তো কেউ আমাকে জোর করে কিস করে। আমি কথাটা চুপ হয়ে গেলাম। আসলে রাগের মাথায় আমি কখন কি করি আমি নিজেও জানি না, আর সেটা আমি ভুল করেই এমনটা করে ফেলি। তোমার ওই কিসটার জন্য আমার সব সম্মান চলে গেছে। আমি এখন সমাজে মুখ দেখাতে পারি না, সবাই জেনে গেছে তুমি আমাকে কিস করেছো। আরে ওই জাস্ট একটা অ্যাক্সিডেন্ট ছিল, আর রাগের মাথায় আমি কখন কি করি নিজেও জানি না, আর তার জন্য সরি। তোমার শরীর গুষ্টির আমি কিলাই, আমার সব শেষ করে দিলা তুমি। এখন আমাকে বিয়ে করতে হবে তোমাকে। ফারিয়ার মুখ দিয়ে বিয়ের কথাটা শুনেই থ হয়ে গেলাম। সেদিন রাগের মাথায় আমি একটা ভুল করলাম, আর এখন সে ডাইরেক্ট বিয়ে পর্যন্ত চলে গেল। আল্লাহ আমাকে বাঁচাও। তোমার জন্য আমার সব শেষ হয়ে গেল। এখন আমাকে তোমার বিয়ে করতেই হবে, নাহলে আমি সুইসাইড করব। এই ছেমড়ি, কি মনে করিস তুই নিজেকে? হ্যাঁ, সুন্দরভাবে কথা বলতেছি তো তাই এমন করছিস? সোজা বলতেছি আমার পিছে লাগিস না। আর কথা রইল বিয়ের, আমার কি চয়েস এতটাই খারাপ যে তোকে বিয়ে করব? আর তুই কি মেয়ে? একবার নিজের দিকে দেখ, আর কোন দিক দিয়ে মেয়ে লাগিস তুই? আমি কেন, কেউ তোকে বিয়ে করবে না, কারণ তুই তো মেয়েই না। কি? আমি মেয়ে না? এই তুই কিভাবে এই কথাটা বললি আমি মেয়ে না? কোন দিক দিয়ে মেয়ে মনে হয় তোকে? নিজের দিকে দেখ, সেই ছেলেদের মতোই তো শার্ট প্যান্ট পরে আছিস। যে ছেলেদের মতো শার্ট প্যান্ট পরে গুন্ডামি করে বেড়ায় সে কি করে মেয়ে হতে পারে? ঠিক আছে, আমি যদি আমার ড্রেস আপ চেঞ্জ করি তাহলে তো বিয়ে করবে আমাকে, তাই না? বিয়ে আর তোর মতো মেয়েকে ইম্পসিবল। আমার পুরো কথা শেষ করতে না দিয়ে ফারিয়া তার ঠোঁটজোড়া দিয়ে আমার ঠোঁটজোড়া দখল করে নিল। প্রায় 3-4 মিনিট পর আমাকে ছেড়ে দেয়, আর আমি তো হাঁপাচ্ছি, সাথে ফারিয়াও। এই জানোয়ারের বাচ্চা, এটা তুই কি করলি? আমি না হয় ভুল করে সেই দিন এই কাজটা করলাম, কিন্তু তুই এটা করলি কেন? সেদিন আমাকে দিলে তাই এখন আমিও দিয়ে দিলাম আর কি। জানোয়ারের বাচ্চা, তোকে তো আমি আরও একটা চাই নাকি গো? না, বলে দিলাম দৌড়। আজ প্রথম না আমি কারো ভয়ে দৌড়ালাম। ইজ্জতের ফালুদা হয়ে গেল। যে ছেলের ভয়ে গোটা আন্ডারওয়ার্ল্ড ভয় থাকে, আজ সেই ছেলে কিনা একটা মেয়ের ভয়ে দৌড় দিল। ওয়াক থু। অন্তর, তোর ওপর আমি ডাইরেক্ট ক্যাম্পাস দিয়ে দৌড়ালাম। আমার দৌড় দেখে আমার বন্ধু বান্ধবীরা থ হয়ে গেল। এই অন্তর, তুই এভাবে কুকুরের মতো দৌড়ে কই যাস? কুত্তি দৌড়ে দিল, তাই আমি কুকুরের মতো দৌড়ে বাসায় যাচ্ছি। বলে দিলাম আর জোরে দৌড়, আর এক দৌড়ে ডাইরেক্ট বাসায় গিয়ে সোজা রুমে চলে যাই। সেখানে গিয়ে খেয়াল করলাম ঘামে আমি কাইর হয়ে আছি।
তাই চলে গেলাম গোসল করতে। গোসল শেষ করে খাটে একটু শুয়ে পড়ি। আর আজকে ফারিয়া আমার সাথে কী করলো তা ভাবতে লাগি। কিছুক্ষণ পর আম্মু খাবারের জন্য ডাক দেয়, আমিও সেখানে গিয়ে খাবার খেতে লাগি। কিরে আব্বু, তোকে একটু চিন্তিত মনে হচ্ছে। কিছু না আম্মু, এমনি। তারপর খাবার খেয়ে নিলাম। খাবার শেষ করে রুমে চলে গেলাম। দৌড়ানোর জন্য প্রচুর ক্লান্ত আমি, তাই চিন্তা করলাম একটা পাওয়া ন্যাপ দেওয়া উচিত। তাই আমি লেতিয়ে পড়ি খাটে আর চোখ বন্ধ করে রাখি। আর কখন ঘুমের রাজ্যে চলে যাই নিজেও জানি না। সন্ধ্যাবেলা আমি আমার ঘুম ভাঙলো, তবে চোখ বন্ধ করে আছি। আসলে শরীরে আলস্যতা চলে আসে, কিন্তু খেয়াল করলাম আমার শরীর ভারী হয়ে আছে। কিরে ভাই, এমন কেন মনে হচ্ছে? আমার ওজন বেড়ে গেল? আমি কি দুপুরে বেশি খেয়ে ফেললাম নাকি? আর একবেলায় খেয়ে গিয়ে ওজন বাড়াতে পারে নাকি? হঠাৎ কারো ঠোঁটের ছোঁয়া আমার গালে অনুভব করলাম, সাথে সাথে লাফিয়ে উঠি। আর যা দেখলাম অবাক না হয়ে পারলাম না আমি, কারণ এতক্ষণ ফারিয়া আমার উপর শুয়েছিল। আর আমি লাফিয়ে উঠতে সেও চমকে যায়। এই, তুই এখানে কি করিস? বারে, আমি আমার শ্বশুর বাড়িতে আসতে পারি না? কিসের বাড়ি? শ্বশুর বাড়ি আর কি। তুই আমাদের বাড়িতে আসলি কি করে? আর আমাদের বাড়িতে ঢুকলি বা কি করে? জানোয়ারের বাচ্চা, আমার আম্মুকে কি করছিস তুই? আরে আম্মু তো দরজা খুলে আমাকে বাড়িতে ঢুকতে দেয়। আম্মু দরজা খুলে ঢুকতে দিচ্ছে মানে? এক মিনিট, কি বললি তুই? আম্মু মানে? এই তুই কাকে আম্মু ডাকতেছিস? দাঁড়াও দেখাচ্ছি কাকে আম্মু ডাকতেছে। আম্মু! এই ঝামড়ি, চিৎকার দিচ্ছিস কেন? সাথে সাথে আম্মুর আগমন। আম্মু, এই মেয়েটা এখানে কি করতেছে? আর সবচেয়ে বড় কথা, এই মেয়েটা আমাদের বাড়িতে কি করতেছে? দাঁড়া, দেখাচ্ছি। বলেই ঝাড়ু নিয়ে আমাকে দিল দৌড়ানি। আর কাছে পেয়ে যায় আর সেই ঝাড়ুটা দিয়ে ইচ্ছা মতো মারতে থাকে। শয়তান ছেলে, তুই একটা মেয়ের সাথে রিলেশন করে এখন তাকে ছেড়ে দিয়েছিস, তাই না? রিলেশন কি টাইম পাসের জিনিস? বিশ্বাস করো রাসেল ভাই, থক্কু, বিশ্বাস করো আম্মু, আমি এই মেয়ের সাথে কোনো রিলেশন করি না। বরং আমি কেন আমার 14 গোষ্ঠী ওই সামনেও যাইতেও পারবে না আম্মু, কারণ সে। আমার কথা শেষ করার আগেই ফারি আমার কথার মাঝে বলতে লাগে, আম্মু দেখো আমার সাথে রিলেশন করে, এখন আমাকে এইভাবে অবহেলা করতেছে। আম্মু, আমি কিন্তু সুইসাইড করব। ফারিয়া মামুনি, তুই আমাকে আম্মু ডাকছিস, আর যদি মরতেই হয় তাহলে এই ফাজিলটাই মরবে, তুই না। তুই আমার সাথে আয়, তুই নাস্তা করব, আর তুই আজ থেকে এই ঘরে কিচ্ছুই পাবি না। আম্মু বিশ্বাস করো, এই মেয়েটা মিথ্যা বলছে। আম্মু, আমি এই মেয়ের সাথে কেন? কোনো ছেলেই এই মেয়ের পিছে লাগবার মতো সাহস পাবে না। আম্মু, এই মেয়েটা ঢাকার। আম্মু দেখো ও আমাকে কিভাবে কথা শোনাচ্ছে। এই, তুই আমার মেয়েকে এভাবে কথা শোনাচ্ছিস কেন? এই তোমার মেয়ে মানে? হ্যাঁ, ও আজ থেকে আমার মেয়ে, আর তুই আমার ছেলে না। আম্মু, মেয়ে পেয়ে ছেলেকে ভুলে গেলা? চুপ, একদম কথা বলবি না। আর ফারিয়া মামুনি, তুমি আমার সাথে চলো, আমরা নাস্তা করব। তারপর আম্মু চলে গেল। জানোয়ারের বাচ্চা, তুই আমার বাসায় এসে আমার আম্মুর আদর থেকে আমাকে বঞ্চিত করলি, তোকে এর ফল পেতেই হবে। আমি কই তোমার আম্মুর আদর থেকে তোমাকে বঞ্চিত করলাম? দেখলি না আম্মু আমার সাথে কেমন ব্যবহার করলো, তাও তোর জন্য। তোকে তুমি বলেই দিলাম দৌড়ানি, আর সেও দিল দৌড়, আর এক দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। আজ এই মেয়েটা আমার বাড়িতে আমাকে আমার আম্মুর আদর থেকে বঞ্চিত করে এতিম বানিয়ে দিল। না, এর শেষ থেকেই ছাড়বো আমি। আমিও চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে আমি খাটে অসহায়ের মতো বসে আছি। কী আর করবো বলেন? নিজের বাসায় নিজেই হুদাই ঝাড়ি খাইলাম, কোনো কারণ ছাড়াই। আমি এখানে খিদায় মরতেছি, অন্যদিকে আম্মু ও সেই গুন্ডি মায়াটা বসে বসে নাস্তা করতেছে। হঠাৎই আমার কল বেজে ওঠে। দেখলাম তানভীর ফোন দিল। হ্যাঁ তানভীর, বল। দোস্ত, আমি আজই চট্টগ্রাম যাব, আর টিকিটও কেটে রেখেছি। 8টায় বাস ছাড়বে। ওকে, আমিও আসতেছি। তারপর ফোন কেটে দিলাম, আর আমিও রেডি হয়ে নিলাম আর রুম থেকে বেরিয়ে আসলাম। আমি হল রুমে আসতেই দেখলাম আম্মু আর সেই ডাইনিটা গল্প করতেছে, যা দেখে আমার শরীরে আগুন লেগে গেছে মনে হচ্ছে। আমিও বাইরে যেতে লাগি। কিরে, কোথায় যাচ্ছিস? মরতে যাইতেছি। আচ্ছা শোন, আসার সময় আমার মামুনিটার জন্য আইসক্রিম নিয়ে আসিস। কিরে, কি দেখছিস? যা তাড়াতাড়ি। আম্মুর এমন ব্যবহার দেখে করে যায় আঘাত লাগলো। আজকে পরের মেয়ে পেয়ে আপন ছেলেকে ভুলে গেল। এখানেই তো কষ্ট লাগে রে ভাই। এই সকল কষ্ট নিয়ে চলে গেলাম বাস স্টেশনে। কিছুক্ষণ পরেই তানভীর আসে, এরপর দুজনে নাস্তা করে নিলাম। আর আজকে আমার সাথে কী কী ঘটলো সব বললাম। তারপর কিছু সময় তানভীরের সাথে পার করে তানভীরকে বাসে উঠিয়ে বিদায় দিলাম। এরপর আইসক্রিম নিয়ে বাসায় গেলাম। এই, এত দেরি হয়েছে কেন?
মরার জন্য রাস্তা খুঁজতে গেছিলাম, তাই দেরি হয়েছে। মরতে গেছিস ভালো কথা, আগে আইসক্রিমটা তো দিয়ে যেতি, তারপর নাস্তা খুঁজতি। আমি দেখলাম আমার আব্বা যেন সেই কাল নাগিনের সাথে আড্ডায় মেতে আছে, অথচ আমি আজকে নাস্তা করি নাই। আম্মু তো জানার শর্তেও আমাকে একবারও নাস্তার কথা জিজ্ঞাসা করেনি। এভাবেই 2টা দিন ধরে আমি নিজ বাড়িতে আছি ঠিকই, কিন্তু এতিমের মতো। সেই ডাইনিটা এসে আমার জায়গা দখল করে নিল আর আমাকে আমার বাড়িতেই অসহায় বানিয়ে ছাড়লো। ভোরবেলা আমি ঘুমাচ্ছি, হঠাৎই আমার ফোন বেজে ওঠে। আমিও রিসিভ করি। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? এরপর যা শুনলাম তা শুনে আমার মোবাইল হাত থেকে ছুটে পড়লো। কথাটা শুনেই আমার বুকে খুব খারাপভাবে আঘাত লাগলো, মনে হলো কেউ আমার বুকে ছিঁড়ে নিয়ে গেল। আমিও সাথে সাথে পিন্টুকে ফোন দিলাম। হ্যালো পিন্টু, কোথায় তুই? ভাই আমি তো বাসায়। কেন, কি হয়েছে? আপনাকে হতাশ মনে হচ্ছে কেন? তুই তাড়াতাড়ি আমার বাসায় গাড়ি নিয়ে আয়। ভাই আপনি কান্না করছেন মনে হয়। জানোয়ারের বাচ্চা, বেশি কথা বলিস না, তাড়াতাড়ি গাড়ি নিয়ে আয়। তারপর ফোন কেটে দিলাম। আমার এক অজরে কান্না আসতেছে। আমার কলিজায় খুব খারাপভাবেই আঘাত লাগে, যে আমি কাউকে বলে বোঝাতে পারবো না। আমি আমার ব্যাগ রেডি করে নিলাম আর সাথে আমি ড্রয়ার খুলে পিস্তলটা বের করে নিয়ে আমার কাছে রাখলাম। আমার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। আমি আজ অসহায় হয়ে গেলাম মনে হচ্ছে, কারণ আমার সহায় হওয়ার মতো আমার কলিজার বন্ধু, আমার কলিজার ভাই তানভীর নাকি সুইসাইড করেছে। যা শুনে আমার কলিজায় প্রচুর ব্যথা অনুভব করতে লাগলাম, কারণ সে শুধু আমার বন্ধু না, সে আমার ভাই আর গার্ডিয়ানও ছিল। কিন্তু কিছুক্ষণ আগেই আমি ফোন পাই, কিন্তু অপর পাশে একজন পুলিশ ছিল যে আমাকে এই কথাটা বলে। আমি কোনোদিনও চাই না আমার ভাই, আমার বন্ধু আমার থেকে হারিয়ে যাক। আমি তাড়াহুড়ো করে ব্যাগ নিয়ে যেতে লাগি, যার জন্য একটা আওয়াজ হয় আর সাথে আম্মু আব্বু রুম থেকে বেরিয়ে আসে। তারা আমাকে ব্যাগ নিয়ে যেতে দেখে অবাক হয়। কিরে, কোথায় যাচ্ছিস তুই? আম্মু, আমার একটা কাজ আছে, তাই একটু চট্টগ্রাম যাচ্ছি। হঠাৎ করে? না মানে আমি একটা পরীক্ষা দিচ্ছিলাম, তো সেটা রেজাল্ট আনবো, আর আমার আরও একটু কাজ আছে। আচ্ছা আম্মু, আব্বু আমি যাই, পরে সব বলবো, আমার লেট হয়ে যাচ্ছে। আরে আরে শোন। আমিও কথা না বলে বেরিয়ে গেলাম। কিছুক্ষণ পরেই পিন্টু গাড়ি নিয়ে আসে, আমিও গাড়িতে উঠে পড়ি। কি হয়েছে ভাই আপনার, চোখে পানি কেন? পিন্টুকে সব বললাম আর পিন্টুও শখ খেয়ে গেল। কি বলছেন ভাই এসব? আর তানভীর ভাই এমন কেন করবে? তুই তাড়াতাড়ি চট্টগ্রাম চল। ভাই ফ্লাইটে গেলে ভালো হবে, আর আমি আপনার সাথে যাব, আর টিকিটের ব্যবস্থা আমি করতেছি, আপনি শান্ত হন। কিন্তু পিন্টুকে কি বলবো? তার কাছে তানভীর হয়তো মাফিয়া কিং এর রাইট হ্যান্ড মনে হতে পারে, কিন্তু আমার কাছে যে তানভীর আমার ভাই, আমার গার্ডিয়ান হতো, আর সে কিনা সুইসাইড করবে। কি এমন কারণে সে এমনটা করতে পারে? সে আমার কথাটা একবারও ভাবলো না। তাকে ছাড়া আমি তো অসহায়। পিন্টু গাড়ি ডাইরেক্ট এয়ারপোর্টে নিয়ে যায়, আর আমিও ব্যাগ নিয়ে ডাইরেক্ট এয়ারপোর্টে ঢুকে পড়ি। পরে মনে পড়লো আমি পিস্তল নিয়ে আসছি, আর এয়ারপোর্টে একবার ধরা খেলে অনেক বড় প্রবলেমে পড়বো। পিন্টু, আমি মনে করেছিলাম আমরা বাই রোড যাব, তাই আমি আমার পিস্তলটা নিয়ে আসছি। অসুবিধা নেই, আমি ব্যবস্থা করতেছি, আপনি আপনার পিস্তলটা দেন। তারপর আমি আমার পিস্তলটা পিন্টুকে দিলাম। পিন্টু কাকে যেন ফোন দেয়, আর কিছুক্ষণ পরে একটা কালো গাড়ি আসে, আর সেখান থেকে একটা ছেলে বেরিয়ে আসে, আর তাকে পিন্টু গুলিটা দেয়। দেখ, তোকে এটা যেভাবে দিয়েছি ঠিক সেভাবে আমাকে ফেরত দিবি। জি ভাই। তারপর ছেলেটা চলে যায়, আর আমরাও এয়ারপোর্টে ঢুকে যাই। দেখলাম পিন্টু টিকিট কাউন্টারে গিয়ে টিকিট নিয়ে আসে। আমাদের ফ্লাইট 8টায়, কিন্তু এখন বাজে 7টা, মানে হাতে আছে 1 ঘন্টা। ভাই আপনাকে দেখে মনে হচ্ছে কিছু খাননি, চলেন নাস্তা করি। পিন্টু, তুই যা খাওয়ার খা, আমার নাস্তা কেন? 1 গ্লাস পানি খেতেও মন চাচ্ছে না। ভাই নিজেকে শক্ত করুন, আর চলেন ভাই নাস্তা করব, আমার খিদা লাগছে। পিন্টু আমাকে জোর করে নিয়ে যায় নাস্তা করতে। আমি নাস্তা খাচ্ছি, কিন্তু গলা দিয়ে তা নামতেছে না, বারবার সেই খাবার গলায় আটকে যাচ্ছে। আমি বারবার ভাবতেছি তানভীর কেন সুইসাইড করবে, কিসের সমস্যা ছিল তানভীরের। তানভীর সব সময় তার সকল কথা বলতো, কোনো কথাই আমার থেকে লুকাতো না, তাহলে কেন সুইসাইড করলো? পিন্টুর নাস্তা শেষ, আমি এখনও নাস্তা অর্ধেকও খেতে পারিনি। মন ছটফট করছে চট্টগ্রাম যাওয়ার জন্য। কিছুক্ষণ পরেই আমাদের ফ্লাইট ছাড়বে, তাই আমি আর পিন্টু চলে যাই আমাদের ফ্লাইটে। আমাদের ফ্লাইট ল্যান্ড করতেই আমার মন আরও ছটফট করতে লাগে বন্ধুস্বরূপ আমার ভাইটার কাছে যেতে। আমরা এয়ারপোর্ট থেকে বের হতেই দেখি একটা পাজারু গাড়ি। পিন্টুও সেখানে যায় আর আমাকে গাড়িতে উঠতে বলে। আমিও কথা না বলেই উঠে যাই। কিছুক্ষণ পর তানভীরের বাসায় গেলাম। সেখানে বাসা ভর্তি মানুষ। আমার হৃৎপিণ্ডের কম্পন আরও বেড়ে গেল। আমিও আস্তে আস্তে ভেতরে যেতে লাগলাম। সেখানে গিয়ে আমি দেখলাম আমার বন্ধু তানভীরের দেহ ফ্লোরে শোয়ানো।
যা দেখে সাথে সাথে আমি মাটিতে বসে পড়ি আর চোখ দিয়ে অঝরে পানি বয়ে পড়তে লাগলো। সেই রুমে কয়েকজন পুলিশ ছিল। আমাকে মাটিতে বসে পড়তে দেখে আমার কাছে এসে আমাকে ধরে। আমি নিস্তব্ধ হয়ে গেলাম। আমি কোনোদিনও ভাবিনি আমার বন্ধু স্বরূপ ভাইটাকে হারিয়ে ফেলবো। এক মুহূর্তের জন্য আমি প্যারালাইট হয়ে গেলাম। না মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে, না শরীর নড়াতে পারছি আমি। মনে হচ্ছে আমার শরীর আছে কিন্তু আমি তার মধ্যে নেই। উনি আপনার কে হয়? কিন্তু কোনো শক্তি পাচ্ছি না আমি কথা বলার। অফিসার, ও বেস্ট ফ্রেন্ড হয় ওর। ও আচ্ছা, যিনি সুইসাইড করেছে তার বাবা মা কোথায়? আসলে তানভীর ইন্টার সেকেন্ড ইয়ার থাকা অবস্থায় তার মা বাবা এক দুর্ঘটনায় মারা যায়। সরি টু সে, কিন্তু এই ছেলেটা মাফিয়া কিং ডেভিলের রাইট হ্যান্ড ছিল। কি বলছেন আপনি? হ্যাঁ, আর যে সুইসাইড করেছে, আরটি সুইসাইড করার আগে 2টা সুইসাইড নোট লিখে যায়, একটি অন্তরের জন্য আর একটি ডেভিলের জন্য। দাঁড়ান আমি আপনাদের দেখাই। পুলিশ পিন্টুকে সেই 2টা সুইসাইড নোট দেখায়। আর এইদিকে আমি মরার মতো পড়ে আছি। পিন্টু আমার কাছে এসে বলে, ভাই, তানভীর ভাই 2টা সুসাইড নোট রেখে গেছে আপনার জন্য। কথাটা শুনেই আমি হাউমাউ করে কান্না করে দিলাম। আমি চিৎকার করতে করতে লাগলাম, কারণ আমি আমার ভাই, আমার বন্ধু, আমার বেস্ট ফ্রেন্ড, আমার গার্ডিয়ানকে হারিয়ে ফেলেছি। আমার কান্না দেখে পুলিশ আর পিন্টু মিলে আমাকে সান্ত্বনা দিতে থাকে। কিন্তু আমি অঝরে কান্না করেই যাচ্ছি, কারণ আজ আমার জীবন থেকে আমি অনেক মূল্যবান কিছু হারিয়ে ফেললাম, যা আর ফিরে পাবো না। লাস্ট পোস্টমর্টমের জন্য পাঠানো লাগবে। জি, পাঠাতে পারেন। তারপর তানভীরের লাশ পোস্টমর্টমের জন্য নিয়ে যায়। আর পিন্টু আমাকে ধরেই রাখে। ভাই শান্ত হন, এখন আর কান্না করে লাভ নেই ভাই। তানভীর ভাই আমাদের ছেড়ে চলে গেছে, এখন আমরা তার আখিরাতের জন্য দোয়া করাই ভালো হবে ভাই। আমি কান্না থামাতে চাচ্ছি কিন্তু থামাতে পারছি না। পোস্টমর্টমের পর আমাদের লাশ দেওয়া হয় আর আমরাও সেই লাশ নিয়ে চলে যাই। জোহরের নামাজের পর জানাজার নামাজ শেষ করে তাকে আমরা চট্টগ্রামেই তাকে তার মা বাবার সাথে দাফন করি। আজ আমাকে একা একা লাগছিল। অন্য সময় তানভীরের সাথে কথা হতো, আড্ডা হতো, কিন্তু আজ সে আমাদের মাঝে নেই। ভাই অনেক হইছে, এবার থামেন। আর কান্না করলে তো সে আর ফিরে আসবে না। কী এমন কারণ ছিল যার জন্য তানভীর আমাকে এভাবে একা করে চলে গেল? সে তো আমাকে ভাই মানত, তাহলে আজ এই ভাইটাকে কেন একা করে চলে গেল? বলেই কান্না করে দিলাম। ভাই বাদ দেন। আর তানভীর ভাই সুসাইড নোট রেখে গেছে, সেটা একবার দেখেন। তারপর আমি আর পিন্টু মিলে পুলিশ স্টেশনে যাই। অফিসার, আমাদের সেই সুসাইড নোটগুলো দেখান। জি, 1 মিনিট। তারপর আমাদের সেই চিঠিগুলো দেয়। আমিও সেই চিঠিগুলো হাতে নিই। প্রথমে সেই চিঠিটা, যেটা ডেভিলের জন্য রেখে গেছে। চিঠিটা পড়েই আমি প্রায় অবাক হয়ে গেলাম। চিঠিতে লেখা ছিল, ডেভিল, আমি জানি এই চিঠিটা আপনি যখন পাবেন, কিন্তু তখন হয়তো আমি বেঁচে থাকবো না। আমি জানি আমার মৃত্যুতে আপনি অনেক কষ্ট পাবেন। জানতে চাইবেন আমি কেন সুইসাইডের রাস্তাটা বেছে নিলাম। আসলে আমি আপনার ভরসার সুযোগের সদ্ব্যবহার করেছি। বলতে গেলে আপনার সাথে বেইমানি করেছিলাম আমিও এই কাজের জন্য অনুতপ্ত, তাই আমিও নিজেকে শেষ করে দিয়ে নিজের ফুলের প্রায়শ্চিত্ত করলাম। এই চিঠিটা পড়ে আমি প্রায় অবাকই হয়ে গেলাম। কেন অবাক হলাম সেটা পরে বলতেছি। আমিও দ্বিতীয় চিঠিটা পড়ে তার চোখ কপালে উঠে গেল, কারণ চিঠিটা লেখা ছিল, অন্তর, আমার বেস্টু, আমি জানি এই চিঠিটা পাওয়ার পর তুই অনেক রেগে যাবি আর আমাকে ঘৃণা করতে লাগবি, কিন্তু কিছুই করার নাই। আমি অনেক বড় একটা ভুল করেছি দোস্ত। তোকে একটা সত্যি কথা বলি নাই। অনেকদিন ধরেই তুই ডেভিল নামের মাফিয়া কিংয়ের কথা শুনে আসছিস, আর সেই মাফিয়া কিংয়ের রাইট হ্যান্ডই আমি। হ্যাঁ, আমি সেই মাফিয়া কিং ডেভিলের রাইট হ্যান্ড। আমি জানি তুই এই ঝামেলা পছন্দ করিস না, তাই আমিও তোকে এই কথাগুলো বলি নেই। কিন্তু খুব বড় একটা ভুল করে বসে আছি আমি, যার জন্য ডেভিল আমাকে খুব খারাপভাবেই মারতে পারে। তাই তার হাতে মরার চেয়ে আমি নিজেই নিজেকে শেষ করে দিলাম। আমাকে ক্ষমা করে দিস দোস্ত। এইটি তোর এক্স বেস্টু তানভীর। এই চিঠিটা পড়ে, আগের চিঠিটা পড়ে আমি অনেক অবাক হলাম। তবে মনে করছিলাম প্রথম চিঠিটা আমাকে করলো, কিন্তু না, দ্বিতীয় চিঠিটা আমাকে আরও বেশি অবাক করলো। তা কেন আপনারাই বুঝবেন। তানভীর তো জানেই আমি ডেভিল, তাহলে সে আমাকে এভাবে কেন বললো? আমি তাকে ঘৃণা করব বা তারপর রেগে যাব? আমি সত্যি অবাক না হয়ে পারলাম না। জি, আপনি কি ভাবছেন? কিছু না অফিসার। আচ্ছা, তবে ওনার রুম থেকে আমরা আরও কিছু জিনিস পাই। আই থিঙ্ক আপনাকে এইগুলা দেখা দরকার। তারপর আমাদের টেবিলে একটা ট্রে রাখা হয়, যেখানে ছিল তানভীরের ফোন, ওয়ালেট, রিং, চাবি আর একটা ঘড়ি। ঘড়িটা দেখে আমি প্রায় অবাক হয়ে গেলাম, কারণ এই ঘড়িটা তানভীরের না। কারণ আমি তানভীরকে একটা ঘড়ি দিচ্ছিলাম, সেটাই ও পরতো, আর ঘড়িটার রং ছিল কালো। কিন্তু আমার সামনে যে হাতের ঘড়িটা আছে তা হলো গোল্ডেন কালারের। আর সবচেয়ে অবাক করার বিষয় হলো এই ঘড়িটা একজনের হাতে দেখেছিলাম।
তারপর সেই জিনিসগুলো দেখে আমরা পুলিশ স্টেশনে চলে আসলাম আর সোজা তানভীরের কবরের কাছে চলে গেলাম। সেখানে আমি আমার বন্ধু কবরের পাশে বসে পড়লাম আর চোখ দিয়ে অঝরে পানি ঝরাতে লাগলাম। আসলে সে তো আমার বন্ধু না, সে তো আমার ভাই, যার সাথে রক্তের সম্পর্ক না হলেও তার থেকে বেশি গভীরের সম্পর্ক আমার। হাসি ঠাট্টায় মজা মস্তিতে মেতে থাকতাম আমরা দুজনেই, একে অপরের সাথে সুপার গ্লুয়ের মতো চিপকে থাকতাম আমরা দুজনে। আর আজ সে আমাকে একা করেই চলে গেল না ফেরার দেশে। ভাই এভাবে কান্না করলে অসুস্থ হয়ে পড়বেন। আর ভাই 3টা বাজে, দুপুরের খাবার খাবেন না? ভাই আমি জানি আপনি তানভীর ভাইকে অনেক মিস করছেন, আর জানি আমি আপনার ও তানভীর ভাইয়ের বন্ধুর কথা, কিন্তু এভাবে কান্না করলে তো ভাই আর ফিরে আসবে না, তাই না? আমি চুপ হয়ে আছি, কিছুই বলছি না। ভাই চলেন আমরা হোটেলে যাব। তারপর পিন্টু আমাকে নিয়ে যায় আর একটা হোটেলে আমরা উঠি। আমি আমার হোটেল রুমে আছি আর কিছুক্ষণ পরেই পিন্টু আসে। ভাই চলেন কিছু খেয়ে নিব। আমি কোনো কথা না বলেই পিন্টুর সাথে গেলাম আর না পারতেও খেতে লাগলাম। খাওয়া দাওয়া শেষ করে আমি রুমে চলে আসলাম, তবে আমার মনে অন্য কিছুই চলতেছিল। আমি পিন্টুকে ফোন করে আমার রুমে আসতে বলি আর সেও চলে আসে। পিন্টু, তুই ঢাকায় চলে যা, আমি এখানে একা থাকতে পারবো, আর পারলে আমাকে কিছু টাকা দিয়ে যা। ভাই টাকা তো দিতে পারবো, কিন্তু আপনাকে একা ছাড়তে পারবো না। আমি যেটা বলছি সেটা শোন, আর তোর বিজনেসের দিকে ধ্যান দে, আমি আমাকে সামলে নিতে পারবো। কিন্তু ভাই। কোনো কিন্তু না, যেটা বলছি সেটা শোন। আচ্ছা ভাই আপনি যা বলবেন। তারপর পিন্টু আমাকে কিছু টাকা দিয়ে দেয়। ভাই আমি থাকলে ভালো হতো, কারণ আপনি একা হয়ে যাবেন, আর এখন তো আপনার যা হাল হয়ে আছে। থ্যাঙ্কস পিন্টু আমার জন্য চিন্তা করার জন্য, কিন্তু চিন্তা করিস না, আমি একা থাকতে পারবো, তুই শুধু তোর কাজে ধ্যান দে, ঠিক আছে? তারপর পিন্টু হোটেলের কাছ থেকে একটা গাড়ি নিয়ে চলে যায় আর আমি আমার রুমে চলে গেলাম। এবার আমার আসল কাজ শুরু করি। আমি ভালো করেই বুঝতে পারলাম তানভীর সুইসাইড করেনি, তার প্রমাণস্বরূপ সেই সুইসাইড লেটার আর সেই ঘড়িটা। যদি তানভীরের কোনো প্রকার সমস্যা থাকতো তাহলে সবার আগে আমাকে বলবে, আর আমার বন্ধু এতটা উইক না যে সে সুইসাইড করবে। আর দ্বিতীয় কথা হলো সেই গোল্ডেন কালারের ঘড়িটা, যা আমার মনে আরও বেশি সন্দেহ তৈরি করলো। আর ঘড়িটাও আমার চেনা চেনা লাগছিল, কারণ আমি ঘড়িটা আগেও কারো কাছে দেখেছিলাম। সন্ধ্যাবেলা আমি আমার হোটেল রুম থেকে বেরিয়ে আসলাম। বাইরে গিয়ে মনে পড়লো আমার ফোনের কথা। আমিও চেক করলাম আর দেখলাম আব্বু আমাকে মিস কল দিয়ে ভরাই রাখছে। আমিও আম্মুকে কল ব্যাক করলাম। হ্যালো আম্মু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে বেয়াদব ছেলে, কতগুলো মিস কল দিছি সেই দুপুরের থেকে, আর তুই এখন ফোন দিচ্ছিস? সরি আম্মু, আসলে একটু ব্যস্ত ছিলাম। আর আমাকে দিয়েই বা কী করবা, আপনার মেয়ে আছে না? ছাটা চিনিস? বেশি কথা বলবা তো আর আসবো না, আর এখানেই বিয়ে করে থেকে যাব। কি বললি তুই? আমি কই কিছু তো বলি নাই। আচ্ছা আম্মু, আমি একটু ব্যস্ত আছি, পরে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, ভালো থাকিস, খোদা হাফেজ। খোদা হাফেজ। তারপর ফোন কেটে দিলাম আর একজনকে ফোন দিলাম। চিন্তা করলাম পুলিশ স্টেশন থেকে তানভীরের বাচ্চার চাবিটা নিয়ে আসি। আসলে পুলিশ তানভীরের বাড়ি সিল করে দিল, যেহেতু তানভীরের কেউ নেই তাই সিল করলো। আমিও চলে গেলাম পুলিশ স্টেশনে। সেখানে গিয়ে আমি চাবিটা নিয়ে আসলাম। আসলে প্রথমে তারা চাবি দিতে চায়নি, কিন্তু পরে আমি অনেক রিকোয়েস্ট করে চাবিটা নিলাম, আর তারাও আমাকে না করতে পারলো না। চাবিটা নিয়েই আমি হোটেলে চলে গেলাম আর সেই রাতটা কোনো রকম পার করলাম। সকালবেলা আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। কিছুক্ষণ পরেই আমার রুমে নাস্তা দিয়ে যাওয়া হয় আর আমি নাস্তা করে নিলাম। এরপর চলে গেলাম তানভীরের বাসার দিকে। আমি বাসার দরজা খুলতেই মনে পড়ে গেল তানভীরের সাথে মজার করার মুহূর্তগুলো। এই দরজাটা দিয়ে কতই না ফাজলামি করলাম তানভীরের সাথে। একদিন তো সে দরজা ধাক্কা দিবে, এমন সময় আমিও দরজা খুলে দিলাম ইচ্ছে করে, আর সেও পড়ে গেল। কিন্তু আজ সেই মানুষটা আমার কাছে নেই। আমিও তানভীরের রুমে চলে যাই আর সেখানে আমি খোঁজাখুঁজি শুরু করে দিই, কারণ আমার কেন জানি মনে হচ্ছে কিছু তো একটা ক্লু পাবো। আমি খুঁজতেছি, হঠাৎ আমি একটা ফোনের আওয়াজ পেলাম, যা তানভীরের খাটের নিচ থেকে একদম ভেতর থেকে আসতেছে। আমিও খাটের নিচে ঢুকলাম আর একটা নর্মাল ফোন পেলাম যেটাতে ফোন আসতেছে। আমিও রিসিভ করলাম। রনি, কী রে, কই তুই? আজকে আর একজনকে শেষ করতে হবে তো। আমাদের এই ডেভিলের সাম্রাজ্য শেষ করতে হবে, আর এটার জন্য তুই পারফেক্ট। দেখ রনি, আমরা সবেমাত্র ডেভিলের রাইট হ্যান্ডকে খতম করলাম, কিন্তু আমাদের এভাবে গোপনে কাজ করে যেতে হবে। এই শালা ডেভিল আমাদের কাজে বাধা হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু তার টাইম আস্তে আস্তে ঘনিয়ে আসতেছে। আর তুই যদি ফুললি কাজটা করতে পারিস তাহলে তোকে নেক্সট ডেভিল বানাবো।
প্লাস আমাদের বিজনেসের 50% শেয়ার পার্টনারও বানাবো। আচ্ছা, তুই কি জানতে পারছিস এই ডেভিলটা আসলে কে বা দেখতে কেমন? জানোয়ারের বাচ্চা, তুই আমার থেকে আমার অনেক মূল্যবান জিনিস কেড়ে নিলি। আমি জানি না তুই কে, কিন্তু এতটুকু বলে রাখতেছি, তুই যেই হোস না কেন, তুই আর তোর সকল সদস্য মরবি। এই রনি, কি বলতেছিস এই সব? আমি জানি না এই রনিটা কে, কিন্তু সে যদি আমার ভাই তানভীরের হত্যাকাণ্ডে জড়িত থাকে তাহলে সেও বাঁচবে না, আর তুইও বাঁচবি না। ডেভিলকে দেখার এতটাই শখ না, আর ডেভিল তোদের সামনেও আসবে আর তোদের মেরেও যাবে। এই রনি, কি আবল তাবল বকতেছিস তুই? আমি রনি না, যাকে দেখার ও মারার প্ল্যান করতেছিস তোরা, আমি সেই তোদের জম উর্ফে ডেভিল। জাস্ট ওয়েট কর, সময় হলে ঠিকই আমাকে দেখবি তোরা। তোরা বাপ সাপের লেজে পা দিচ্ছিস, এবার তো ছবল খেতেই হবে তোদের। সাথে সাথে ফোন কেটে দিল, আর আমিও এবার শিওর হয়ে গেলাম আমার বন্ধু খুন হয়েছে। যে আমার বন্ধু আমার বন্ধুর খুনের সাথে জড়িত তাদের আমি কুত্তার মতো দৌড়ে দৌড়ে মারবো। নাহলে আমিও ডেভিল না। আমিও তানভীরের আলমারি চেক করতে লাগি, সেখানে একটা সেফ লকার পাই যার পাসওয়ার্ড আমার জানা আছে, আর এখানে কি থাকতে পারে তাও আমি জানি। আমিও সেই লকারটা খুলি, আর সেখানে আমার কাজের জিনিসটাই পাই, মানে পিস্তল ও তার কিছু ম্যাগজিনস, সেগুলো আমিও নিয়ে নিই। এবার আমাকে বের করতেই হবে এই রনিটাকে। একবার যদি এই রনি জানোয়ারটাকে পাই না, তাহলে ম্যান জানোয়ারের বাচ্চাটাকে পেয়ে যাব আমি। তানভীরের রুমে আরও কিছু জিনিস পেলাম, যা আমার আর তানভীরের মজারও মেমোরেবল মুহূর্তে কিছু ছবি, যা একটা অ্যালবামে আছে, তাও আমি আমার সাথে নিয়ে নিলাম। তা তানভীরের রুমে একটা ব্যাগ ছিল, তাকে নিয়ে নিই। তবে গান আর ম্যাগজিনগুলো আমার কাছে রেখে দিই, মানে গান রাখলাম আমার কোমরে, আর সাথে আর ম্যাগজিনগুলো ব্যাগে রাখি। আমি বাসা লক করে দিই আর হাঁটা শুরু করি। আমি তানভীরের বাড়ির আগুনের থেকে বেরিয়ে যাচ্ছি, আর চোখ দিয়ে পানি বয়ে যেতে লাগলো। আমিও চোখ মুছে হাঁটতে লাগি। আমি গলি পার হব, তখনই কেউ একজন আমার পথ আটকায়। ভাই, কী চাই? পথ কেন আটকালেন? ছেলেটার সাথে সাথে একটা গান বের করে আর আমার দিকে তাক করে বলে, চল আমার সাথে। ছেলেটা ঠিক আমার দিকে গান ধরে আছে, যা দেখে আমার ভেতরে শয়তানটা জেগে ওঠে। তবুও নিজেকে কন্ট্রোল করে বলি, ভাই আমাকে নিয়ে কী করবেন? গেলেই বুঝতে পারবি, চল বলতেছি। আমিও ছেলেটার সাথে যেতে লাগি। ছেলেটা আমাকে একটা পুরোনো গোডাউনে নিয়ে যায়, সেখানে সে একাই ছিল, আর আমার দিকে তার গানটা তাক করেই আছে। ওই বাসার চাবিটা দে। কোন বাসার কথা বলতেছেন ভাই? ছেলেটার চেহারা আমি দেখতেছি না, কারণ সে কালো হুডি ও মাস্টার মাস্ক পরে আছে। ওই যে বাসায় তুই গিয়েছিলি সেই বাসার চাবিটা দে, না হলে গুলি চালিয়ে দিব। সেই বাসার চাবি দিয়ে কী করবেন ভাই? তোকে বলছি চাবি দিতে, নাকি মরতে ইচ্ছা করতেছে তোর? হঠাৎ চোখ গেল তার বাম হাতের দিকে, যা দেখি আমার মাথা গরম হয়ে গেল, কারণ ছেলেটার বাম হাতে তানভীরকে দেওয়া আমার সেই গিফট, মানে কালো ঘড়িটা, যা সে পরে আছে। তার মানে সেই কি রনি? কিরে, চাবি দিবি না নাকি শ্যুট করব? দিচ্ছি। তারপর চাবি নেওয়ার ভান করে আমার কাছে থাকা তানভীরের গানটা বের করেই তার যে হাতে গান ছিল সেই হাতের তালুতে শ্যুট করে দিলাম। সাথে সাথে চিৎকার দেয়, আর তার হাতে থাকা গানটা পড়ে, আর সেও মাটিতে লেতিয়ে পড়ে। সাথে তার হাত ধরে আছে, সে ব্যথা কাতর হয়ে হামাগুড়ি দিচ্ছে, আর সে সুযোগ নিচে পড়ে থাকা সেই গানটাও নিয়ে নিলাম। দুইটা গান হাতে নিয়ে তার দিকে তাক করে দাঁড়ালাম। তোর নাম কি রনি? ছেলেটা আমার দিকে তাকিয়ে আছে। তা দেখে আমার মাথা গরম হয়ে গেল, কারণ আমি যেটা জিজ্ঞেস করলাম তার উত্তর না দিয়ে আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। সাথে সাথে আমিও ছেলেটার ডান পায়ে শ্যুট করে দিলাম। ছেলেটার পায়ে গুলি করার কারণে ব্যথায় চিৎকার দেয়, আবার মাটিতে হামাগুড়ি দিতে লাগে। কী রে জানোয়ারের বাচ্চা, কি জিজ্ঞাসা করলাম তোকে? তোর নাম কি রনি? হ্যাঁ, আমার নাম রনি। কথাটা শুনেই সাথে সাথে দিলাম আবার গুলি চালিয়ে। তবে এবার বাম পায়ে গুলি করলাম। সাথে সাথে সে আবারও জোরে চিৎকার দেয়। তার চিৎকার শুনে আমার মনে শান্তি লাগলো। আসলে আমি গুলি চালালাম কারণ সে যাতে পালাতে না পারে, আর এমনিও মাথা রক্ত চড়ে আছে। কে তুই, আর তোর কাছে গান কোথা থেকে আসলো? জানোয়ারের বাচ্চা, তুই আমার থেকে আমার বন্ধুটাকে কেড়ে নিলি। কী দোষ ছিল আমার বন্ধুর? রনির ব্যথায় কান্না করেই যাচ্ছে। আমিও রনির গায়ে একটু পরিষ্কার করে হাত থেকে দূরে কোথাও ছুঁড়ে মারি, যাতে সে গানটা হাতের কাছে না পায়, আর আমি রনির গাল চেপে ধরি। জানোয়ারের বাচ্চা, আমার বন্ধু তোদের কী ক্ষতি করেছিল যে তোরা আমার বন্ধুকে মারছিস? আর কে কে ছিল তোর সাথে? তাই বলতেছি, আমাকে মারিয়েন না। তাহলে বল। আমি রনিকে জিজ্ঞাসাবাদ করতে লাগলাম যে কে কে তার সাথে আমার বন্ধু তানভীরের হত্যাকাণ্ডে জড়িত ছিল। ভাই বলতেছি, আমাকে মারিয়েন না। তাহলে বল। আমি ছিলাম, আর একজন ছিল, সে আর কেউ না, এই শহরের নাম করা বিজনেসম্যান মোশাররফ হোসেন। কি?
এই মোশারফ সে আমাদের মেরে কিসের বিজনেসের কথা বলল? সে বেআইনি অস্ত্র আর বিভিন্ন নেশাদ্রব্য বেচাকেনা করতে পারবে, যা ডেভিল মানা করে দিয়েছিল। কিন্তু মোশাররফ টাকা কামাতে এই তার ব্যবসার পাশে ব্যবসাটাও করতে চাচ্ছে, যেটা ডেভিল জীবিত থাকাকালীন সে করতে পারবে না। আর কি বললেন আপনাদের মেরে, মানে? এখনো বুঝিস নাই আমি কে? ডেভিল। ইয়াস, তবে তানভীরের বাসার চাবি দিয়ে কি করবি তুই? সেখানে আমার ফোন কোথাও পড়ে গিয়েছিল। আমি মনে করেছিলাম পুলিশ সেই ফোনটা পেয়ে গিয়েছে, কিন্তু পুলিশের কাছে সেই ফোনটা দেখি নাই। আমার মনে হলো সেই ফোনটা তানভীরের রুমে কোথাও পড়ে আছে, আর সেই ফোন দিয়ে মোশাররফ আমার সাথে কন্ট্রাক্ট করতো। ভাই প্লিজ আমাকে ছেড়ে দেন। তোকে ছাড়লে আমার বন্ধুত্বের অসম্মান হবে, তাই তোকে আমি ছাড়ছি না বলেই কথা ছাড়া গুলি করে দিলাম। গুলি সোজা আমি রনির হৃৎপিণ্ডে চালিয়ে দিই, আর সেও খতম। আর রনি কী করে ভাবলো তাকে আমি ছেড়ে দেব? সে আমার বন্ধুকে আর মাফিয়া কিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটাকে মেরে ফেললো, আর মাফিয়া কিং এমনি তাকে ছেড়ে দেবে? এবার এই মোশারফের পালা। আমি ফোনে যার সাথে কথা বলছিলাম সেই মোশারফ ছিল, তবে আমার মাথায় এখনও ঘোরপাক খাচ্ছে। এই মোটা মাথা ডেভিলের পিছে লাগবে তা আমার মনে হয় না। এর এতটাও সাহস নেই ডেভিলের পিছে লাগার, কারণ সবাই ভালো করেই জানে ডেভিলের পিছে লাগা মানে মরা পাক্কা। হয়তো অন্য কেউ তাকে উস্কে দিল, মানে হিংসা দিয়ে দিল, বা লোভ লাগিয়ে এমনটা করলো। সমস্যা নেই, যেহেতু সেও আমার বন্ধু মৃত্যুর সাথে জড়িত ছিল, তাই সেও বাঁচবে না। এখন আমার মনে পড়লো আমি সেই গোল্ডেন কালারের ঘড়িটা কোথায় দেখেছি। আসলে আমি চট্টগ্রাম থেকে কালিন যে কলেজে পড়তাম, সেখানে অনার্স চতুর্থ বর্ষে পড়া শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে মোশাররফ হোসেনকে চিফ গেস্ট হিসেবে ইনভাইট করা হয়, আর আমি দেখেছিলাম সেই ঘড়িটা মোশাররফই পড়েছিল। তাই ঘড়িটাই এমন যে কেউ নজর দেবে সেই ঘড়ির দিকে। রনির রক্তাক্ত মৃতদেহ আমার সামনে মাটিতে পড়ে আছে। এবার পালা সেই মোশাররফের। আমিও সেখান থেকে চলে যাই, আর গানটা আমার কোমরে লুকিয়ে সোজা আমার হোটেলে চলে আসি। হোটেলে এসে এবার ভাবতে লাগি কীভাবে মোশাররফের বাসায় যাওয়া যায়। মোশাররফ এই শহরের একজন নামি দামি বিজনেসম্যান, সো তার বাসা অবশ্যই সিকিউরিটি থাকবে, তাই আমাকেও ছদ্মবেশ নিয়ে যেতে হবে। ধুর, আমি তো ভুলেই গেলাম আমি তো ছদ্মবেশেই থাকি। তাহলে আর কি ছদ্মবেশ নেব? তবে আর যাই বলি, আমাকে একটু গেট আপ চেঞ্জ করেই তার বাসায় এন্ট্রি নিতে হবে। আপনারা হয়তো ভাবছেন আমি কেন এভাবে বলতেছি। আমি তার বাসায় এন্ট্রি নিতে হবে? আমি তো চাইলেই সেই মোশাররফকে খুব সহজেই পেয়ে যেতে পারি। আসলে আমি চাই না সেই কেউ জানুক যে মাফিয়া কিং ডেভিল আমি। তাই আমিও একদম সিক্রেটলি কাজটা করতে চাই, যাতে পাবলিকও ডিস্টার্ব না হয়, আর আমার কাজটাও আমি সেরে ফেলতে পারবো। তবে হ্যাঁ, এখন মোশাররফ একটু সাবধান হয়ে যাবে, কিন্তু কোনো ফায়দা নেই, সে তো মরবেই তা নিশ্চিত। আমিও চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে বাইরে হতেই কে যেন আমার রুমের দরজা নক করে। দেখলাম 11 বাজে, কিন্তু এখন তো কেউ আসার কথা না। তবুও নিজেকে একদম শান্ত করেই দরজাটা খুলি। এরপর যাকে দেখলাম চমকে না উঠে পারলাম না। আমি দরজার অপর পাশে আর কেউ না, ফারিয়া। তুই এখানে কি করিস? সাথে সাথে ফারিয়া আমাকে জাপটে জড়িয়ে ধরে। এই মেয়ে, ছাড় আমাকে, না হলে কিন্তু খারাপ হয়ে যাবে। কিভাবে তুমি নিজের মতো কষ্ট লুকিয়ে রাখতে পারো? ছাড় আমাকে। আর তুই এখানে কি করতেছিস? কাল আমি তানভীরের ব্যাপারে ভাইয়া থেকে সব শুনি, যেটা ভাইয়া পিন্টু ভাইয়ার থেকে শোনে। আমি জানি তোমার আর তানভীরের বন্ধুত্বটা কতটা গভীর, আর এই সময় তোমার পাশে কাউকে থাকা প্রয়োজন। তুমি তো পিন্টু ভাইয়াকে পাঠিয়ে দিলে, তাই আমি ভাইয়াকে বলে আজই ফ্লাইটে করে আসলাম, আর আসার আগে ভাইয়ার থেকে তোমার ঠিকানাও জেনে আসলাম। আমার কাউকে লাগবে না, আমি একাই ঠিক আছি, আর নিজেকে সামলেও রাখতে পারবো। অন্তর, প্লিজ এভাবে বিহেভ করিও না। আমাকে অন্তত তোমার কাছে থাকতে দাও। তুমি একা থাকলে আরো ভেঙে পড়বা। দেখো, এই সময় কেউ অন্তত তোমার পাশে থাকা প্রয়োজন, আর আমি তো তোমার হবু বউ। কি? তুই আমার কে হস? এই বয়রা, কানে কম শোনো নাকি? হবু বউ তোমার। এই, তুই মেজাজ কার সাথে দেখাচ্ছিস? তুই ভুলে যাচ্ছিস আমি কে? কে মানে? তুমি তো আমার হবু স্বামী। এবার সরো তো, আমাকে ভেতরে আসতে দাও। কথাটা বলেই আমাকে নিজের রুমে ধাক্কা মেরে এক সাইডে করে তার ব্যাগ নিয়ে ঢুকে। এটা কিন্তু বেশি হচ্ছে, বের হওয়া আমার রুম থেকে, অন্য রুমে গিয়ে থাক। এই, এটা শুধু তোমার রুম না, এটা আমাদের রুম। বলো। এই, আমাদের কি বিয়ে হয়েছে নাকি? তুই আমার বিয়ে করা বউ? আমি তোকে কেন দেব? আমি তোকে কোনোদিনও মেনে নেব না। তোমার আম্মু আব্বুকে পটাতে পারলে তুমি কোন জিনিস। এবার সরো তো। হাসতে না হাসতেই ফারিয়া তার অধিকার খাটানো শুরু করে দিল। তবে কি বলল সে? সে আমার হবু স্ত্রী? ও মা গো, আমার দিন তার মানে ঘনিয়ে আসতেছে। 2 দিন আমাদের বাড়ি এসে আমাকে আম্মু আব্বু থাকার পরেও এতিম বানিয়ে দিল, আর সে এখন পার্মানেন্টলি আমাকে... না না না, এটা হতে পারে না। ফারিয়া চলে গেল ফ্রেশ হতে, আর আমি ব্যাককেলের মতো দাঁড়িয়ে আছি।
আস্তে আস্তে এইভাবে অধিকার খাটাচ্ছে। না, ওর দিকে ধ্যান না দিয়ে আমি আমার কাজে ধ্যান দিতে হবে। আমি আমার ব্যাগ গুছিয়ে নিতে লাগলাম। ফারিয়াও ফ্রেশ হয়ে বের হলো। ব্যাগ গোছাচ্ছ কেন? আমি এখানে থাকবো না, তুই থাক এই রুমে, আমি অন্য কোথাও থাকবো। এই, তোমার লজ্জা করে না? আমি আবার কি করলাম? আমার মতো নিরীহ মেয়েটাকে এভাবে একা করে চলে যাবা? তোমার মনে কি মায়া দয়া নাই? মায়া আমার সিনিয়র ক্লাস ছিল, আর দয়া নামে তো কাউকে চিনি না আমি। কি বললি তুই? বলেই আমার কলার ধরে খাটে ছুঁড়ে মারে, আর সে আমার উপর চড়ে বসে। মায়া, তাই না? বেয়াদব, লম্পট, বদমাশ বলো। তোকে আমি মনে করেছিলাম তুই মাফিয়া হতে পারিস, কিন্তু যেভাবে থাকিস মনে করতাম কোনো মেয়ের দিকে নজর দিস না, কিন্তু তুই তো। মায়া ছাড়, থুকো, ফারিয়া ছাড়। তলে তলে টেম্পো চালাও আর আমি চালালে হরতাল, তাই না? ফারিয়া ছাড়, আমাকে মরে যাব। ব্যাস, কথা শেষ করার আগেই তার ঠোঁট জোড়া দিয়ে আমার ঠোঁট জোড়া দখল করে নিল, আর কিছুক্ষণ সেভাবেই আমাকে আটকে রাখলো। এরপর আমাকে ছেড়ে দেওয়া হয়। এখন থেকে তোমার মুখে যাতে শুধু আমার নামটি শুনতে পাই। যদি আমার নাম ছাড়া অন্য কোনো ক্রাশ প্রাশের নাম শুনি, তাহলে এর থেকে ভয়ানক কিছু করব। কোন পাপে আমারে এই জিনিসটা দিল? দম বন্ধ করে মেরে ফেলতে চাইতেছে আমাকে। আল্লাহ, কি এমন পাপ করলাম যার ফল এটাকে দিলা? কি? চলো, আমার খিদে লাগছে, খাবার খাবো। তারপর আমার থেকে সরে গেল, আর একটু দেরি করে ছাড়লো। আমি তো ডাইরেক্ট দম বন্ধ করেই ওপরওয়ালার কাছ থেকে সবাইকে টাটা দিতাম। আমি নাকি মাফিয়া, কিন্তু মেয়েটা আমার যা করতেছে তাকে কিছুই করতে পারতেছি না। কেন কেন এই বিবেকে বাধা দেয় আমাকে? আসলে মেয়েদের আমি তেমন কিছু করতে পারবো না, কারণ মেয়েদের আমি সম্মান করি। কিন্তু অন্য কোনো ছেলে আমার সাথে উঁচু গলায় কথা বললেও আমি তাকে কমপক্ষে 3 মাসের জন্য বেড রেস্টে পাঠিয়ে দিতাম। আমি মরার মতো খাটে পড়ে আছি। এভাবে মরার মতো না পড়ে থেকেই চলো লাঞ্চ করব। আমি শুয়েই আছি, হাত পা মেলে। কি কথা কানে যায় না নাকি আরেকটা দিব? সাথে সাথেই আমি লাফিয়ে উঠি। তারপর ফারিয়াকে নিয়ে একটা রেস্টুরেন্টে চলে গেলাম। আমরা খাবার অর্ডার করে খেতে লাগি, কিন্তু যখনই খাবার খেতে নিই মনে পড়ে তানভীরের সাথে খাবার নিয়ে লড়াই করার মুহূর্তগুলো, বিশেষ করে বিরিয়ানি খেতে যা করতাম। কিন্তু আজ কথাগুলো ভাবছি আর চোখ দিয়ে অঝরে পানি বয়ে যেতে লাগে। আসলে এই তানভীর আমার অনেক কাছের একজন, তাই তাকে আমি মন থেকে মুছতে পারবো না। ফারিয়া আমার চোখ মুছে দিল। আমি জানি অন্তর, তুমি তানভীরকে মিস করছো, কিন্তু এখন এভাবে চোখের পানি ফেলে তো আর সে ফিরে আসবে না। দেখো, সময় হলে মানুষকে একদিন না একদিন ঠিকই যেতে হয়, তাই এভাবে চোখের পানি না ফেলে তুমি তানভীরের আখিরাতের জন্য দোয়া করো। ফারিয়া আমার পাশে এসে আমাকে সান্ত্বনা দিতে লাগে। আসলে মেয়েটাকে যতটা খারাপ ভাবতাম ততটাও খারাপ না সে। আসলে একটা সত্যি কথা বলি, আমিও ফারিয়াকে পছন্দ করি, কিন্তু একজন মাফিয়া হওয়ার কারণে কোনো সম্পর্কে জড়াতে চাচ্ছি না। কারণ মাফিয়াদের জীবনের গ্যারেন্টি থাকে না, তাই আবেগ বাড়াতে চাচ্ছি না। না হলে আমরা একে অপরের জন্য পারফেক্ট। ওই বলে না, বাঘের পাশে বাঘিনীকেই মানায়। খাওয়া দাওয়া শেষ করে আমরা হোটেলে চলে যাই। তবে ফারিয়া আমাকে এক মুহূর্তের জন্যও চোখের আড়াল যেতে দেয় না। বিকেলবেলা ফারিয়া আমাকে জোর করে বাইরে নিয়ে যায়। তারপর আমরা অনেকক্ষণ বাইরে সময় কাটাই। ফারিয়া বারবার আমার মন ভালো করার জন্য লেগেই থাকে। সন্ধ্যাবেলায় আমার বাইরে থেকে নাস্তা করে নিই। এরপর ফারিয়া আমাকে জোর করে শপিং মলে নিয়ে যায়। সে শপিং করতে ব্যস্ত, আর আমিও ব্যস্ত, তবে অন্য কিছু নিয়ে। আমি ব্যস্ত আছি যে কিভাবে মোশাররফের বাসায় এন্ট্রি নেব। কিছুক্ষণ পরেই ফারিয়া আসে। কি কিছু নেওয়া হয় নাই? এখানে দাঁড়িয়ে কি করো, চলো আমার সাথে। বলেই ফারিয়া আমাকে টেনে নিয়ে গেল। আমিও ফারিয়ার সাথে মলে ঘুরতে লাগলাম। ফারিয়ার শপিং শেষ, এরপর আমরা শপিং মল থেকে চলে আসলাম। চলো, ডিনার বাইরে করব। ওকে। তারপর বাইরে রাতের খাবার খেয়ে নিলাম। এরপর চলে গেলাম হোটেলে। এবার হলো আসল প্যারা। রুম একটা আর মানুষ 2 জন। রুম ঠিক করছিলাম আমার জন্য, কিন্তু ফারিয়া এসেই ঝামেলা ডবল করে দিল। কি হয়েছে, কি ভাবো এত? ভাবনায় ফেলে দিলে তো? ভাববই না। এক কাজ করো, তুমি এই রুমে ঘুমাও, আমি হোটেলের ম্যানেজারের সাথে কথা বলে দেখি অন্য একটা রুমে থাকার ব্যবস্থা করতে পারি নাকি। লাগবে না অন্য রুম, এখানেই থাকো আমার সাথে। কি মাথা খারাপ? ভুলেও না, আমি কোনো অধিকারে তোমার সাথে ঘুমাবো? কি জিনিস তুমি? যে কথাগুলো মেয়ে হয়ে আমাকে বলা উচিত ছিল সেই কথাগুলো তুমি বলতেছো। আর আমি তো তোমার হবু স্ত্রী, তাই আমি পারমিশন দিচ্ছি। তো লাগবে না পারমিশন, না হলে এক কাজ করো, তুমি সোফায় ঘুমিয়ে যাও। কি? আমি সোফায় ঘুমাবো? একটা মেয়েকে এই কথাটা বলতে পারলা? আমি মেয়ে হয়ে ওই সোফায় ঘুমাবো? তাহলে এক কাজ করো, তুমি খাটে ঘুমাও, আমি সোফায় ঘুমাচ্ছি। ওকে?
দুজন খাটে ঘুমালে কি হয়? তুমি কি আমার বিয়ে করা বউ লাগো যে তোমার সাথে খাটে ঘুমাতে হবে? এক কাজ করা যায় না, আমরা দুজন খাটে ঘুমাবো, আর তোমার সুবিধার্থে মাঝখানে একটা বালিশ দিয়ে দেবো, যাও। ওকে। তারপর মাঝখানে বালিশ দিয়ে দুজনে খাটে শুয়ে পড়লাম আর দিলাম ঘুম। সকালবেলা আমার ঘুম ভাগে, তবে চোখ বন্ধ। হঠাৎই খেয়াল করলাম আর বুক ভারী মনে হচ্ছে। আমিও গায়ের থেকে চাদরটা সরিয়ে আর দেখলাম ফারিয়া আমাকে জড়িয়ে ধরে আমার বুকের উপর মাথা রেখে ঘুমিয়ে আছে। সে আমাকে এমনভাবে ধরে আছে মনে হয় আমি মানুষ না, তার কোলবালিশ। যখনই তাকে সরাতে যাব তখনই চোখ পড়ল তার চেহারার দিকে, যা অনেক অনেক সুন্দর ও মায়াবী লাগছিল। আর তার মাথার কিছু চুলগুলো তার মুখে চলে আসে, তাই আমিও সেই চুলগুলো সরিয়ে দিই। পরে নিজের মধ্যে আছি আর চিন্তা করতে লাগি এতক্ষণ আমি কি করতেছিলাম। আমি ফারিয়াকে মুগ্ধ নয়নে দেখছিলাম, নাকি সে আমার উপর কোনো কালো জাদু করে রাখছিল। কারণ এতক্ষণ আমি কি করতেছিলাম তা নিজেও জানি না। হঠাৎই ফারিয়া নড়ে ওঠে আর আমিও ফারিয়াকে ডাকি, এই যে ম্যাডাম। কি? আপনি আমার বুকের উপর কি করতেছেন? ফারিয়ার সাথে সাথে সরে যায় আর উঠে পড়ে। কাল রাতে কি বলছিলাম? বেশি কিছু তো করি নাই, একটু হবু স্বামীর বুকেই তো মাথা রাখলাম, তাতে এত রেগে যাওয়ার কি আছে? রেগে যাওয়ার কি আছে মানে? কার কি বলছিলাম আমার দিকে আসবে না, তাহলে? সাথে সাথে ফারিয়া আমাকে গলা চিপে ধরে। এই কিসের এত রাগ দেখাস তুই? আমি তোর হবু স্ত্রী, আমার অধিকার আছে তোর উপর। বেশি অ্যাটিটিউড দেখাস তাই না? এমন হাল করবো না। আমি ফারিয়ার দিকে তাকিয়ে আছি আর মনে মনে নিজের উপর নিজেরই ঘৃণা হতে লাগলো। থু, কিসের মাফিয়া তুই অন্তর? এই লেডি মাফিয়ার সামনে তুই এভাবেই ঝাড়ি খাইলি আর কিছুই করতে পারলি না? শালা, এখনই মাফিয়া কিংয়ের পোস্ট ছেড়ে গিয়ে কচু গাছের সাথে ফাঁসি দে। একটু ইজ্জত নাই আমার? কি ভাবছিস? কচু গাছ। কি? সাথে সাথে আমিও ঝাড়ি মেরে ফারিয়ার হাতে আমার গলা থেকে ছাড়িয়ে নিই আর তার উপর বসি আর দু হাত চেপে ধরি। এই ছেমড়ি, তুই আমাকে পাইছিসটা কি? ভুলে গেছিস আমি কে? একবার যদি আমার সেই রূপটা নিই তাহলে তোর এমন হাল করব না তুই ভাবতেও পারবি না। ফারিয়া কোনো মতে তার হাত ছুটিয়ে তার দিকে আমাকে টান দেয় আর ঝাপটে জড়িয়ে ধরে আর সাথে সাথে চার ঠোঁট এক করে দিল। আমিও আবুল হয়ে গেলাম, বীরপুরুষ হতে গেলাম আর ফারিয়া আমাকে বিলাই বানিয়ে দিল। কিছুক্ষণ পরে ছেড়ে দিল আর সে হাসতে লাগলো। কি আমার সাথে রাগ দেখাও তাই না? দেখলে চট করে তোমার রাগ শেষ করে দিলাম। আর দেখাবার রাগ? কি জিনিস তুই? আর কেন আমার জীবনে আসলি তুই? ও হ্যালো, আমি তোমার জীবনে আসি নাই, তুমি আমার জীবনে আসছো। যদি আমাদের শহরে না আসতে তাহলে আমিও তোমার পিছনে লাগতাম না। তবে ভালোই হলো, তুমিও আসলে আর আমার মধ্যে ভালোবাসার ভূত ঢুকিয়ে দিলে। এখন যাও, ফ্রেশ হয়ে আসো। আমি ব্যাককেল হয়ে গেলাম আর সোজা কোনো কথা না চলে গেলাম ফ্রেশ হতে। যদি কিছুই বলি আমারই সর্বনাশ, তাই চুপ থাকে বুদ্ধিমানের কাজ। আমার লুট করে নিল রে। আমি ফ্রেশ হয়ে বেরিয়ে আসার পর ফারিয়াও ফ্রেশ হয়ে আসে আর চলে গেলাম নাস্তা করার জন্য। আমরা নাস্তা করতেছি, তবে আমি চুপচাপ নাস্তা করতেছি। এভাবে চুপচাপ নাস্তা না করে কিছু তো বলো। কি বলবো? যখনই কথা বলি আমাকে ইনসাল্টেড হতে হয়, তাই চুপ থাকাই ভালো। সাথে সাথে ফারিয়া আমার হাত ধরে। অন্তর, আমি কি এতটাই খারাপ? আমি কি তোমার যোগ্য নই? কেন তুমি আমাকে মেনে নিচ্ছ না? অন্তর, আমি না আগে মনে করতাম যার কাছে পাওয়ার আছে সেই সুখী হতে পারে। অন্তর, আমার না ভাইয়া ছাড়াই পৃথিবীতে আর কেউ নেই, যার জন্য আমি ভাইয়ার আদর পেয়ে বড় হই। কোনোদিনও আমাকে শাসন করেনি, তাই আমিও নিজের মতো চলতে থাকি। নিজের স্বার্থের জন্য অন্যদের কষ্ট দিতাম, কারণ আমাকে কেউ ভালো খারাপ বোঝায়নি। কিন্তু অন্তর, তোমার দ্বারা আমি বুঝতে পারলাম ভালো কোনটা খারাপ কোনটা, তাই আমিও তোমার দ্বারা নিজেকে শুধরে নিতে চাই। অন্তর, আমি কি এতটাই খারাপ যার জন্য তুমি আমাকে অবহেলা করছো? অন্তর, আমাকে একটিবার সুযোগ দাও না। আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি, আর আমাকে দূরে ঠেলে দিও না। আমি ফারিয়াকে জড়িয়ে ধরি, সে তবু আমার বুকে মুখ রেখে কান্না করেই যাচ্ছে। ব্যাস ব্যাস হয়েছে। আমি তো একটা জিনিস দেখে অবাক হলাম, লেডি ডনেরও একটা মন আছে, ফিলিংস আছে, তা আমার জানা ছিল না। বড্ড ভালোবেসে ফেললাম তোমাকে, আমাকে আর এভাবে দূরে ঠেলে দিও না, আমার আর সহ্য হয় না। আমিও ফারিয়াকে জড়িয়ে ধরে আছি, আর সত্যি আজ অবাক না হয়ে পারলাম না যে সবাইকে আঘাত দিয়ে কান্না করাতো, আর আজ সেই মেয়েটা কান্না করতেছে। আমি যতটুকু বুঝতে পারলাম ফারিয়া চেঞ্জ হয়ে গেছে, যা অন্তত ভালোই হলো।
আরে কান্না থামাও তো, আমার শার্টের কি হাল করেছো দেখো আগে। নাকের পানি চোখের পানি দিয়ে আমার শার্টটা শেষ করে দিলা তুমি। আমার যে শার্ট বেশি জরুরি হয়ে গেল তোমার? আরে এটা মায়ার দেওয়া শার্ট, তাই একটু কষ্ট লাগতেছে। তোর মায়ের গুষ্টি রেখিলাই। বলেই ফারিয়া তার নাক আর চোখের পানি আমার শার্টে মুছে নিল। ইহ, এটা কি করলা? তোর মায়ের জিনিস আমি আরো বেশি স্মরণীয় করে দিলাম। এবার পরে থাক এটা। কি আর করব, সেই অবস্থায় কোনো মতে নাস্তা করে নিলাম। এরপর হোটেলে চলে গেলাম। ফারিয়া একটা কথা বলবো, রাখবা? বল, অবশ্যই রাখবো। তুমি ঢাকায় চলে যাও আর আমার আম্মু আব্বুর কাছে থাকো। আসলে তাদের জন্য একটু টেনশন হচ্ছে। কাল রাতে কথা হয়েছিল, তবু আমি চাই কেউ অন্তত তাদের কাছে থাকুক। আমি চলে গেলে তোমার কে খেয়াল রাখবে? আমি নিজেকে সামলে নিতে পারবো, তুমি বরং তাদের কাছে থাকলেই আমি একটু টেনশন ফ্রি হব। ঠিক আছে, তোমার কথাটাই শুনলাম। তবে ঢাকায় এসে আমাকে বিয়ে করতে হবে। ওকে, ডান। তারপর আমি ওর শার্ট বদলে নিই আর ফারিয়াকে এয়ারপোর্ট পর্যন্ত দিয়ে আসি। ফারিয়া তার ভাইয়ের দ্বারাই অনলাইনে টিকিট বুক করে রাখে। সাবধানে থাকবা আর আমাকে প্রতিবেলায় কল দিবা। তুমিও নিজের খেয়াল রাখবা আর যত পারবা আম্মু আব্বুর কাছে থাকবা ও খেয়াল রাখবা। ওকে বাই, ভালো থেকো। তারপর ফারিয়া এয়ারপোর্টের ভেতরে চলে যায় আর আমিও না অনেক বোর হয়ে গেলাম ভদ্র থাকতে থাকতে। এতদিন ভালো মন মানসিকতা নিয়ে সকলের সাথে ভালো চেয়েছিলাম, কিন্তু দুনিয়ায় তো এমন ভালো দাম দেয় না। অনেক দিন ধরেই তো ভদ্র আছি, তাই চিন্তা করলাম ইনোসেন্ট থেকে একটু ডেভিলের রূপটা নিয়ে দেখি। অনেক দিন সেই ডেভিলকে দেখি না আমিও সোজা রাস্তার দিকে যাই আর ফোনটা বের করলাম। বহুত টাইম পাস করলাম আর একটু অ্যাকশনে আসা প্রয়োজন। আমি ফোন বের করে একজনকে কল দিলাম। হ্যালো আরভিন। জি, কে বলছেন? শোন, কমপক্ষে 150 জনকে নিয়ে মাঠে উপস্থিত হ। কি উল্টাপাল্টা বলতেছেন কি আপনি? হো আই অ্যাম, দ্যাটস নট ইম্পর্টেন্ট। হোয়াট অ্যাম আই দ্যাটস ইম্পর্টেন্ট? ডেভিল। আমি ফোন কেটে দিলাম। অনেক ভদ্রতা দেখালাম, কিন্তু আজ আমার বন্ধুর মৃত্যুর প্রতিশোধ ও অনেক মানুষের জীবন মরণের কথা, তাই এবার ডেভিল আমাকে হতেই হবে। আমি যতটুকু বুঝতে পারলাম মোশাররফ একা নয়, তার সাথে অন্য কেউ আছে। এবং রনিকে মারার আগে মুহূর্তেও জানতে পারলাম তারা একটা কালো দুনিয়া বানাতে চাচ্ছে, যেটা সাধারণ মানুষদের জন্য মোটেও ভালো হবে না। তাই আমাকেও এই সব শেষ করতে হবে আর আমার বন্ধুর মৃত্যুর প্রতিশোধ নেওয়া লাগবে। তাদের ডেভিলকে দেখার এতই শখ যখন, তাই তাদের শেষ ইচ্ছেটা পূরণ করা আমার কর্তব্য। তাই আমিও হোটেলে গিয়ে গান ও কিছু ম্যাগজিন নিয়ে বেরিয়ে পড়ি সেই মাঠের উদ্দেশ্যে, যেখানে আরভিমকেও আমাদের কিছু মেম্বারদের আসতে বলি। আমিও হোটেলে গিয়ে গান ও কিছু ম্যাগজিন নিয়ে বেরিয়ে পড়ি সেই মাঠের উদ্দেশ্যে, যেখানে আরভিনকে ও আমাদের কিছু মেম্বারদের আসতে বলি। চিন্তা করলাম তাদের আমি আমার চেহারা দেখাবো না, কারণ পরে আমার জন্য তার সমস্যা তৈরি করতে পারে। তাই চলে গেলাম শপিং মলের দিকে। সেখান থেকে কালো কালারের একটা হুডি ও মস্টার মাস্ক নিয়ে নিলাম। সেটা নিয়ে আমি মল থেকে বেরিয়ে গেলাম আর মাঠের কাছে আসতেই আগে আমি এক কোনায় গিয়ে আমার শাড়ির উপর হুডি পরে নিলাম আর মাস্কটাও, কারণ যদি আমি আমার চেহারা দেখিয়ে দিই সর্বপ্রথম অনেকেই জেনে যাবে আমি ডেভিল, যার জন্য আমার পরিবার ও সমস্যার সম্মুখীন হবে। দ্বিতীয়ত, পুলিশও আমার পিছে লেগে যাবে আমাকে ধরতে, কারণ অনেক ক্রিমিনাল রেকর্ড করে বসে আছি। তৃতীয়ত, আমার পরিবার জেনে যাবে যে তারা যাকে ভদ্র সিধাসাধা মনে করত আসলে সেই সবচেয়ে বড় শয়তান, যার জন্য আমিও তাদের চোখে খারাপ হয়ে যাব। প্রত্যেকটা জিনিসের মধ্যে ভালো খারাপ থাকে, তার মধ্যে মাফিয়ারাও। আমি চাইলেও আমার পাওয়ার দিয়ে 2 নম্বরই কাজ করে যেতে পারতাম, কিন্তু আম্মু আব্বু আমাকে তেমন শিক্ষা দেয়নি। তারা সব সময় আমাকে ভালোটাই শিখিয়েছে, যার জন্য আমিও মাফিয়া হয়েও মানুষের পাশে দাঁড়াচ্ছি। আমিও মাঠের দিকে গেলাম, সেখানে দেখলাম অনেকগুলো ছেলেপেলে উপস্থিত। আমিও সেখানে যেতে লাগলাম। আমি প্রায় 10 মিটারের দূরত্বে, তখনই আমার ফোন বেজে ওঠে। আমি দেখলাম যে কল দিয়েছে সে আর কেউ না, আরভিন। আমিও ফোন কেটে সেই ভিড়ে গেলাম। আমি আরভিনকে দেখে তার কাছে যেতে লাগি, তখনই সেখানে থাকা কয়েকটা ছেলে পেলে আমাকে আটকায়। এই ছেলে, এখানে কি করিস? কি চাই? আরভিনকে ডাক দে। এই তুই আরফিন ভাইকে আরফিন বলতেছিস? সাথে সাথে আমি গান বের করে মাটিতে শুট করলাম। গলির আওয়াজ শুনে সবাই আমার দিকে তাকিয়ে আছে আর আরভিন দেখেই আমার কাছে চলে আসে। এই ছেলে কে তুই?
আর তোর কাছে গুলি কি করে আসলো? আরফিন, গুলিটা কি তোর মাথায় করতে হবে? ডেভিল। ডেভিল কথাটা শুনে সকালে অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। ভাই আপনি ডেভিল, কিন্তু কেউ দেখলে বিশ্বাস করবে না। আর ভাই আপনি হুডি মাস্ক কেন পরে আছেন? আমি জানি আমাকে দেখে কেউ বলবে না আমি ডেভিল, আর এই জন্যই তো বলি নেভার জাজ সামওয়ান বাই সিং ইজ আউটসাইড, ফার্স্ট ট্রাই টু নো হিজ ইনসাইড। আর কথা রইল হুডি মাস্ক পরলাম কেন? কারণ আমি চাই না কেউ আমার চেহারা দেখুক। এবার কথা বাড়াস না, এখন শোন তোদের এখানে ডাকা কেন হলো। বলেন ভাই। তোরা শহরে নামকরা বিজনেসম্যান মোশাররফ হোসেনকে তো চিনিস তাই না? হ্যাঁ ভাই চিনি। কিন্তু এই বুড়াকে দিয়ে কি কাজ ভাই? আছে আছে। আচ্ছা, তোরা তো তানভীরের কথা শুনছিস? জি ভাই, আপনার রাইট হ্যান্ড। আর উনি সুসাইড করেছে। সাথে সাথে আরফিনের গালে দিলাম কষে একটা থাপ্পড়। এই কি বললি তুই? তানভীর আমার রাইট হ্যান্ড, সে আমার ভাই ছিল। আর আমার ভাই এতটাই নিম্ন মানসিকতার না যে সে সুইসাইড করবে, বরং আমাদের দেখানো হয়েছিল সে সুইসাইড করেছে। কিন্তু প্রকৃতপক্ষে আমার ভাই আমার বন্ধুটাকে খুন করে তা সুইসাইডের নাম দেওয়া হয়। আর এই কাজটা করেছে মোশাররফ আর একটা ছেলে যার নাম রনি। তবে রনিকে আমি শেষ করে দিলাম, এবার বাকি রইল মোশাররফ। ভাই তার মানে গতকাল একটা ছেলে খুন হয়, সেই কি রনি ছিল? আর তাকে আমি শেষ করলাম। ঠিক আছে, তবে একটা জিনিস মাথায় ঢুকলো না, এই মোশাররফ আমাদের পিছে পড়বে। ভাই এ তো আমাদের পিছে পড়ার মতো মানুষ না। ভাই আমার থেকে কেমন জানি অন্যরকম লাগতেছে। তুই ঠিকই বলছিস, আমি জানি মোশাররফ এই কাজে অন্য কেউ সহায়তা করছে। এখন আমাদের কাজ হলো মোশাররফকে ধরা, তার থেকে জেনে নেওয়া তার পিছে কে আছে, আর তাকেও শেষ করে দেওয়া। ঠিক আছে ভাই, আমাদের এখন কি করতে হবে সেটা বলেন। মোশাররফ এখন তার অফিসেই থাকবে। তোদের কাজ হলো তার ফ্যাক্টরিতে অ্যাটাক দেওয়া, মানে তার ফ্যাক্টরি শেষ করে দেওয়া। এরপর মোশাররফ তার ফ্যাক্টরির দিকে আসতেই তার উপর ঝাঁপিয়ে পড়া, আর তাকে আমাদের আস্তানায় নিয়ে আসা। ভাই ফ্যাক্টরিতে হামলা করার কি আছে? এই বুইড়ার তার অফিস থেকে কান টেনে ধরে নিয়ে আসলে হয় না? না, কারণ যদি তোরা অফিসে যাস তাহলে মোশাররফের লোক তোদেরকে দেখে ফেলবে, কিন্তু ফ্যাক্টরিতে শুধু গার্ড থাকবে, তাই তাদের শেষ করে দিবি। কিন্তু খবরদার একটা ওয়ার্কারের ওপর আঁচও লাগতে দিবি না, জাস্ট গার্ড ও ফ্যাক্টরি। তবে শেষ করা মানে এই না যে পুরো ফ্যাক্টরি উড়িয়ে দেওয়া, মানে তাদের ফ্যাক্টরি নিজেদের দখলে নিয়ে নিবি। আর মোশাররফকে আনার পর পুলিশকে বলবি মোশাররফের ফ্যাক্টরিতে সার্চ করতে। ভাই একটা প্রশ্ন, আপনি বললেন ফ্যাক্টরি প্রথমে নিজেদের দখলে নিয়ে নিতে, তারপর মোশাররফকে ধরার পর পুলিশকে ফ্যাক্টরিতে সার্চ করতে বলতে, মানে কথাটা মাথায় ঢুকি নাই। আচ্ছা আরফিন, তুই জানিস ওই ফ্যাক্টরিতে কি কি আছে? আরে ভাই আমাদের এলাকার ফ্যাক্টরি, আর আমরাই জানবো না? সেটা তো স্যারের ফ্যাক্টরি তাই না? আসলে কি দেখেছি তোদের দলে নিল বুঝলাম না। তুই ওই ফ্যাক্টরির সম্পর্কে পুরোপুরি জানিস না তাহলে। পাবলিককে দেখানোর জন্য সেটা হলো সার তৈরির কারখানা, কিন্তু আসলে সেই ফ্যাক্টরিটা হলো বেআইনি অস্ত্র ও মাদকদ্রব্যের গোডাউন। সেখানে তুই অনেক ধরনের আধুনিক অস্ত্রের পাশাপাশি নেশাদ্রব্যও পাবি, যেমন ড্রাগস, গাঞ্জা, ইয়াবা, মানে অনেক অ্যালকোহল পাবি সেখানে। আমার কথা শুনে প্রায় সকলেই থ হয়ে গেল। কি বলতেছেন ভাই এইগুলো? শালা তো সিধা সাদা, তাহলে তার ফ্যাক্টরিতে এইসব আসবে কই থেকে? সে সকলকে সিধাসাদা দেখায়, কিন্তু আসলে সে সিধাসাদা নয়। আর কথা রইল এই বেআইনি জিনিসগুলোর, সে এইগুলো একা সামলাতে পারবে না, তার সাথে অন্য কেউ আছে। সব কথা না বলে কাজে যা। তাহলে ভাই আপনি জায়গা বরাবর যান, আমরা কাজ শেষ করে সেই বুড়াকে নিয়ে আসতেছি। তারপর সেখানে থাকা সকলে চলে গেল তাদের কাজে, আর আমিও চলে গেলাম আড্ডায়। আসলে আড্ডা বললে ভুল হবে, আমরা যে জায়গাটা নিয়ে কথা বলতেছি সেই জায়গাটা হলো পুরনো একটা গোডাউন, যেটা এখন আমাদের আড্ডা। চট্টগ্রাম থাকাকালীন পিন্টু, আমি আর তানভীর সর্বপ্রথম এখানে আসি। তারপর এটাকে আমাদের আড্ডাখানা বানাই, আর পিন্টু এর দায়িত্ব আরফিনকে দেয়। এখানে আড্ডা দেওয়ার মতো সকল কিছু আছে, বলতে গেলে একটা ক্লাব বানিয়ে ফেলেছে। আমিও বসে আছি, চিন্তা করলাম আম্মুর সাথে কথা বলি, তাই আম্মুকেও ফোন দিই আর তার কথা বলে নিই। প্রায় 2 ঘন্টা পর তারা আসে, আর সাথে মোশাররফও। তবে তাকে দেখে মনে হচ্ছে তার উপর ঝড় গেছে,
তবে শুধু ঝড় গেছে তাতেই শেষ না, এখনও অনেক কিছু বাকি আছে মোশারফের সাথে হওয়ার। ভাই এই নিন আপনার মোশাররফকে। আমার দিকে ছুঁড়ে মারে। আরফিন, তুই ছাড়া বাকি সবাইকে চলে যেতে বল। তারপর আরফিন সবাইকে চলে যেতে বলে আর সবাই চলে যায়। আরফিন, এটাকে একটা চেয়ারে বেঁধে ফেল। সাথে সাথে আরফিন মোশারফকে একটা চেয়ারে বেঁধে ফেলে। কে তোরা, আর কেন আমাকে এখানে আনা হয়েছে? চুপ, একদম চুপ। যা জিজ্ঞাসা করব তাই বলবি তুই, এর বাড়তি বকবি না। আমাকে কেন এখানে আনা হয়েছে? আমি কিন্তু নামকরা বিজনেসম্যান। আমাকে কেন কিডন্যাপ করা হয়েছে? টাকার লোভে আমাকে কিডন্যাপ করছিস না তোরা? এতক্ষণে পুলিশ আমার কিডন্যাপের কথা জেনে গেছে মনে হয়। তারা আমাকে ঠিক খুঁজে বের করে নিয়ে যাবে, আর তোদেরকেও ছাড়বে না। আরফিন, তোকে এটাকে আনার সাথে আর একটা কাজ দিয়েছিলাম, সেটা করছিস? ও সরি ভাই, ভুলে গেছি, এখনই করে দিচ্ছি। তারপর আরফিন পুলিশকে ফোন করে। হ্যালো থানা, জি আপনাদের জন্য একটা নিউজ আছে। জি, শহরের জনপ্রিয় বিজনেসম্যান মোশাররফ হোসেনের ফ্যাক্টরিতে বেআইনি অস্ত্র ও মাদকদ্রব্য পাওয়া গেছে। আপনারা তাড়াতাড়ি সেখানে যান। অপর পাশ বলেই ফোন কেটে দিল। ভাই ডান। গুড, একটা তার প্লাস হবে। আছে তো ভাই, আড্ডায় অনেক সময় ইলেকট্রিসিটির সমস্যা হয়, তাই এই সকল যন্ত্রপাতি রাখতে হয়। দাঁড়ান আমি নিয়ে আসি। তারপর আরফিন গিয়ে তার প্লাস নিয়ে আসে। এই নেন ভাই। আমিও প্লাস নিয়ে নিলাম আর মোশারফের কাছে এগিয়ে গেলাম। এই, তোর হাতে প্লাস কেন? আর আমার দিকে এভাবে কি দেখছিস তুই? তোর মুখে মাস্ক কেন? কে তুই? যে ব্যক্তির খুব কাছের একজনকে কেড়ে নিলি, আমি সেই ব্যক্তি। যে ব্যক্তিকে তোরা মারার ও তার অস্তিত্ব মেটাতে চেয়েছিস, আমি সেই ব্যক্তি। মানে? সাথে সাথে মোশারফের ডান হাতের একটা নখ প্লাস দিয়ে তুলে ফেললাম। রক্ত বয়ে পড়তে লাগলো। এবার বুঝছিস আমি কে? মোশারফ কান্না করেই যাচ্ছে, হাত ধরে। কিরে, এখন ব্যথা লাগে তাই না? তাহলে কেন তোরা তানভীরকে মারলি? আমার বন্ধুর কষ্ট হয়নি নাকি? সব কষ্ট তোরাই নিজেই নিয়ে জন্মেছিস। আমাকে ছেড়ে দে প্লিজ, আমি লোভে পড়ে এসব করছি। তাহলে আমি যা জিজ্ঞাসা করব তার সঠিক সঠিক জবাব দিবি। কার সাথে হাত মিলিয়েছিস? তোর পিছে থাকা ব্যক্তিটা কে? মোশারফ হাত ধরে কান্না করেই যাচ্ছে। কিরে, জবাব দিচ্ছিস না কেন? কে সেই ব্যক্তি? নাকি আরও একটা নখ তুলতে হবে? বলছি সব বলছি। সে আর কেউ না, আশরাফ চৌধুরী। কি, আশরাফ চৌধুরী? হ্যাঁ, আশরাফ চৌধুরী আমাকে তার প্ল্যানে যোগ করে। সে আমাকে মোটা অঙ্কের টাকা দিবে বলেছে, তাই আমিও রাজি হয়ে যাই তার সাথে। আপনারা হয়তো ভাবছেন এই আশরাফ চৌধুরীটা কে? আশরাফ চৌধুরী একজন বিত্তশালী ব্যক্তি, যার কাছে আছে অসংখ্য টাকা। সে নামের একজন বিজনেসম্যান, তবে তার কাছে সব দু নম্বরই টাকা। সে বিদেশি মাফিয়াদের সাথে অস্ত্র, বিভিন্ন নেশাদ্রব্য দেশে আদান প্রদান করে। একবার পুলিশ তা জানতে পারে ও তাকে ধরতে গেলে সেও বিদেশে পালিয়ে যায়। এবং কি আমিও পর্যন্ত এর পিছে লেগে আছি, কারণ এই জানোয়ারটার জন্য অনেক মানুষ ড্রাগসের অ্যাডিক্ট হয়েছে। কিন্তু আজ জানতে পারলাম আমি যার পিছে লেগে আছি, এখন সেও আমার পিছে লেগে আছে। এই আশরাফ চৌধুরীর জন্য আজ তার পরিবারও সমাজে কলঙ্কিত। তার কুকাজের জন্য তার পরিবারের তার ফল ভোগ করতে হচ্ছে। আশরাফ চৌধুরী পরিবারের সে ছাড়া বাকি সবাই ভালো। তার পরিবারে আছে একটা ছেলে ও একটা মেয়ে আছে, কিন্তু আজ তারা কোনো দোষ ছাড়াই আশরাফ চৌধুরীর কারণে সমাজে সকলের কাছে মাথা নিচু করে চলে। তাই আশরাফের পরিবার এখন আশরাফের সাথে কোনো সম্পর্ক অবশিষ্ট রাখেনি। এই আশরাফ এখন কোথায় আছে? সে সপ্তাহখানিক আগে চট্টগ্রাম আসে আর আমার সাথে গোপনে দেখা করে, তবে এখন কোথায় আছে তা আমি জানি না। আচ্ছা, তাহলে এটা বল, তার সাথে কীভাবে কন্ট্যাক্ট করতি? সে আমাকে বিভিন্ন সময় বিভিন্ন নাম্বার থেকে কল দেয় আর কি কি করতে হবে তা বলে। তোর মোবাইলে ফোন দেয় নাকি ল্যান্ডলাইনে? আমার পার্সোনাল ফোনে কল দিয়ে সব বলে। ফোনটা কোথায়? তোর কাছেই আছে নাকি অন্য কোথাও? আশরাফ চৌধুরী বলেছে সে আমাকে যে কোনো সময়ে ফোন দিতে পারে, তাই আমাকেও ফোনটা কাছেই রাখতে হয়। আর ফোনটা আমার কাছেই আছে, আমার পকেটে। আমিও মোশারফ পকেট থেকে ফোন বের করি। লাস্ট রিসিভ নাম্বারের আগের নাম্বারটা থেকেই আজকে আশরাফ ফোন দিয়েছিল আমাকে। তাহলে সব কাহিনী এই ফোনেই আছে? হ্যাঁ, তবে ফোন দিলে আগে আমাকে কথা বলতে হয়, না হলে সে কথা বলে না। প্লিজ আমাকে মেরো না, আমি যা করছি তা অন্যায় ছিল। প্রয়োজনে আমাকে পুলিশের হাতে দাও। সেটা পরে দেখা যাবে।
আমি সেই নাম্বারটা খেয়াল করলাম, এটা ইন্টারনেট নাম্বার, মানে ইন্টারনেট থেকে কল করা হয়েছে মোশারফকে। শালের বুদ্ধি তো ঠিক আছে, এইভাবে কল করলে কেউ ট্রেস করতে পারবে না, কারণ যখনই কেউ ইন্টারনেট থেকে কল করে তখন অনেকেই আইপি অ্যাড্রেস প্রুভ করেই কল দেয়, যাতে কেউ ট্রেস করতে না পারে। কিন্তু এখানেও একটা ট্রিক্স আছে, অনেকে আইপি অ্যাড্রেস প্রুভ করলেও তার কিছু কোড থেকে যায়, সেটা ট্রেস করা যেতে পারে, তবে এটা একমাত্র মাস্টার হ্যাকাররাই করতে পারে। আর আমার কাছে একজন প্রো হ্যাকার আছে। হঠাৎই মোশারফের ফোনে কল আসে, দেখলাম সেই ইন্টারনেটের নাম্বার। কে কল দিছে ভাই? ভাই আমার কাছে আনেন, না হলে আমার ভয়েস না শুনে সে কথা বলবে না। মোশারফ বুঝতে পারলো যে কে কল দিয়েছে, তাই আমিও কল রিসিভ করে তাকে দেই। হ্যালো। পুলিশ কি করে জানলো তোর ফ্যাক্টরিতে অস্ত্র ড্রাগস আছে? এটা ফার্স্ট কি করে হলো? তুই জানিস এখানে কয়েক শত কোটি টাকার জিনিস ছিল? আমিও তো জানি না, পুলিশ কি করে জানলো এই ব্যাপারটা। আমার কত টাকা লস হয়েছে তুই জানিস? এখনই তোর ফ্যাক্টরিতে কাজ করা সকল ওয়ার্কারকে চেক কর। আমি সেই নেমক হারামকে চাই। জি, আপনি চিন্তা করবেন না, আমি দেখতেছি। হ্যাঁ, চিন্তা করবো না। আমার কয়েক শত কোটি টাকা লস হয়েছে আর আমি নিশ্চিন্তে থাকবো, তাই না? যে করে হোক সেই জিনিসগুলো ছাড়িয়ে আন, না হলে তোকে আস্ত ছাড়বো না। বলেই ফোনটা কেটে দিল। আমিও একবার রোকসানকে ফোন দিলাম। হ্যালো রোকসানা। কিরে হারামি, কই ছিলি তুই? কলেজে আসিস না কেন? আরে অনেক বড় সমস্যায় আছি, সেটা পরে বলবো। এখন একটা ইন্টারনেটের নাম্বার দিলে সেটা ট্রেস করতে পারবি। তুই কি পাগল? নেটের নাম্বারগুলো আইপিএস প্রুফিং করা থাকে, তুই জানিস না? তাহলে তুই আমাকে এটা কেন বললি? তুই অনলাইনে নাম্বার পর্যন্ত ট্রেস করে ফেলতে পারিস? পারি, তবে সেই নাম্বারগুলোর একটা কোড থাকে, সেটা দিয়ে করা যায়। আচ্ছা, আমি তোকে একটা নাম্বার দিচ্ছি, সেটা দেখ ট্রেস করতে পারিস কি না। আচ্ছা দে, দেখি ট্রেস করা। তারপর ফোন কেটে দিলাম। আর মাত্র আশরাফ যে নাম্বার থেকে কল দিয়েছে সেটা রোকসানাকে পাঠিয়ে দিলাম। আপনারা হয়তো খেয়াল করেছেন রোকসানা আমাকে তুই-তুকারি করে কথা বলতেছে। আসলে আমি তাকে এভাবে কথা বলতে বলি কারণ সকলের সামনে বস ডাকলে আমার পরিচয় ফাঁস হয়ে যেতে পারে। তাই আমিও রোকসানাকে বলে দিই আমার সাথে বন্ধুস্বরূপ আচরণ করতে, যাতে কেউ আমাদের সন্দেহ না করে। ভাই এখন মোশারফকে কি করবেন? সেটাই করব, সেটা তার জন্য ভেবে রাখা হয়েছে। প্লিজ আমাকে ছেড়ে দেন। তুই যদি আমার বন্ধুর হত্যাকাণ্ডে জড়িত না থাকতি তাহলে তোকে ছেড়ে দিতাম, কিন্তু এখন তোকে যদি এভাবে ছেড়ে দিই আমার বন্ধুত্বের অসম্মান হবে, যা আমি কোনোদিনও করতে পারবো না। তাই তোকে তো মরতে হবেই। গান বের করলাম আর লোড করলাম, এরপর ডাইরেক্ট মোশারফের দিকে তাক করলাম। ভাই আমাকে মাইরেন না ভাই, আমার পরিবার আছে ভাই, ভাই প্লিজ ছেড়ে দেন। কথা না বলে শ্যুট করে দিলাম, তবে মোশারফকে উপরে শ্যুট করলাম। মোশারফ চোখ বন্ধ করে আছে। ভাই ওকে মারলেন না কেন? আজ যদি আমি তাকে মারতাম তাহলে তার পরিবার অসহায় হয়ে পড়তো। তার পরিবারে সেই একজন আছে যে কিনা ইনকাম করতে পারবে, আর আমার বন্ধু অতটাও নিষ্ঠুর নয় যে সে নিজের জন্য অন্যদেরকে কষ্ট দেবে। সে আমাকে সবসময় একটা কথাই বলতো, যাতে তার জন্য যাতে কোনো পরিবার অসহায় না হয়। তাই আমিও মোশারফকে মারলাম না। যদি মোশারফ একা হতো বা তার পরিবারে উপার্জন করার মতো কেউ থাকতো তাহলে তাকে মেরে দিতাম, কিন্তু তার দুটো মেয়ে আছে, একটাকে বিয়ে দিয়ে দেওয়া হয় আর একটা মাত্র ইন্টার পড়তেছে। তাই আমিও মোশারফকে তার পরিবারের জন্য ছেড়ে দিলাম। হঠাৎ আমার ফোন বেজে ওঠে, দেখলাম রোকসানা ফোন দিয়েছে। হ্যাঁ বল। তুই একে কোথায় পেলি? এই শয়তানটাকে আমরা কতই না খুঁজলাম। আগে এটা বল, ট্রেস করছিস? ট্রেস কমপ্লিটেড। সে এখন ঢাকায় আছে আর আমিও তার উপর নজরদারি লাগিয়ে রাখলাম, কিন্তু তুই তাকে পেলি কি করে? অনেক কাহিনী পরে বলবো, তবে এই আশরাফ চৌধুরীর উপর নজর রাখ, আমি ঢাকায় আসতেছি। ঠিক আছে। তারপর ফোন কেটে দিলাম আর সেই মোশারফকে ছেড়ে দিলাম। এবার তুই যা, তোকে ছেড়ে দিলাম, তবে আগে গিয়ে নিজের হাতের চিকিৎসা করাইস। তারপর মোশারফ দৌড়ে চলে গেল আর আমিও গোডাউন থেকে বাইরে যাই। আমি চাইছিলাম তার থেকে প্রতিশোধ নেব, কিন্তু প্রতিশোধ নিতে গিয়ে যদি তানভীরের জন্য অনেক বড় ক্ষতি করে দিই তাহলে তানভীর আমাকে ক্ষমা করবে না। আমি জানি আমার ভাইটা আজকে আমার প্রতি গর্ববোধ করবে। আকাশের দিকে তাকিয়ে আছি আর চোখ দিয়ে পানি বয়ে পড়তে লাগলো। আরভিন, থ্যাঙ্কস আমার সাথে থাকার জন্য। আরে ভাই আমি তো আপনারই লোক, আপনার সাথে থাকবো না তো কার সাথে থাকবো? তবুও থ্যাঙ্কস। ভাই একটা কথা বলি। বল। আমাকে আপনার চেহারাটা একবার দেখাবেন প্লিজ ভাই,
আমি আপনার চেহারাটা দেখতে চাই। কাউকে বলবো না, শুধু একটি বার দেখবো আপনাকে। আচ্ছা ঠিক আছে, দেখ তাহলে। তারপর মুখ থেকে মাস্কটা সরাই আর হুডিও সরাই। আরভিন আমাকে দেখার পর অবাক চোখে তাকিয়ে আছে। ভাই, এটা আপনার রিয়েল ফেস। ভাই, আপনি তো আমাদের কলেজে পড়ছেন না? তাহলে মনে আছে তোর? ভাই সিরিয়াসলি, আমি ধোকা খেয়ে গেলাম। কারণ আপনি সবার সামনে কতটাই না ভদ্র সেজেছিলেন, কিন্তু আপনি তো এই জন্যই তো তানভীর আমাকে মিস্টার ইনোসেন্ট ডেভিল নামটা দিল। কথাটা বলেই আমি আমার মাস্ক আর মাথায় হুডি দিয়ে দিলাম। আচ্ছা চলি তাহলে, ভবিষ্যতে আবারও দেখা হবে। ভাই, আমিও ঢাকায় যাব, আপনার সাথে হাঁটাচলা করব। আর ভাই যে নাম্বার থেকে কল দিছেন, সেই নাম্বারে আপনাকে কল দিলে পাবো? পাবি। আচ্ছা আমি যাই, ভালো থাকিস। তারপর আরভিন থেকে বিদায় নিয়ে আমার হোটেল রুমে চলে গেলাম। আর সেখানে গিয়ে তানভীরকে গান ভালো করে পরিষ্কার করে নিলাম আর তা খুলে খণ্ড খণ্ড করে একটা প্যাকেটে ঢুকিয়ে নিলাম। এরপর নিজের ব্যাগ গুছিয়ে নিলাম আর পিন্টুকে ফোন করে আমার জন্য ফ্লাইটের টিকিট বুক করে নিলাম ঢাকার জন্য। এরপর হোটেল রুম থেকে বেরিয়ে হোটেলের চাবি হোটেল ম্যানেজারকে বুঝিয়ে চলে গেলাম বন্ধুর কবরের কাছে। সেখানে গিয়ে প্যাকেট করার সেই পিস্তলটা সেই কবরস্থানে দাফন করে বন্ধুর জন্য দোয়া করে শেষ বিদায় দিয়ে চলে গেলাম এয়ারপোর্টে। ফ্লাইট 4টে আর এখন বাজে 3:07। আর দুপুরে খাবার খেয়ে নিলাম। আসলে লেট হয়ে গেছে, এই মোশারফের সাথে কথাবার্তা বলতে ওর সামলাতেই সময় পার হয়ে গেল। খাওয়া দাওয়া শেষ করেই কিছুক্ষণ এয়ারপোর্টে বসেই সময় কাটালাম। তারপর ফ্লাইটের সময় হয়ে গেল আর আমিও ফ্লাইটে উঠে গেলাম। কিছুক্ষণ পরেই ফ্লাইটের যাত্রা শুরু। ফ্লাইট ঢাকায় ল্যান্ড করে আর আমি এয়ারপোর্ট থেকে বের হই আর দেখি পিন্টু আমার জন্য গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেল, আমিও পিন্টুর গাড়িতে উঠে পড়লাম। ভাই সময় কেমন কাটলো চট্টগ্রামে? আমি কি চট্টগ্রামে হানিমুনে গিয়েছিলাম যে আমার সময় ভালো কাটবে? আমি ওইখানে কাজে গিয়েছিলাম। থাক ভাই, গালি শোনার শখ নাই। এমনিও শুনবি, তোর মুখে কিছু আটকায় না নাকি? লিটন ও তার বোনকে তানভীরের কথাটা বলাটা কি জরুরি ছিল? কেন ভাই, কি হয়েছে? তারপর কিছু কিছু কথাই বললাম, সব বলিনি। শুধু এতটুকুই বলেছি ফারিয়া আমার পিছে লেগে পড়েছে। সব বললে আমার ইজ্জত অবশিষ্ট থাকবে না। হুদাই নিজের ইজ্জত নিজে ধুয়ে তো আর লাভ নাই। ভাই তাহলে আমি লিটনকে সাবধান করে দিব। না বাদ দে, আর একটা হোটেলে নিয়ে যা, বাড়ি যাব না। ভাই বাড়িতে যাবেন না ভালো কথা, কিন্তু হোটেলে যাওয়ার কি আছে? আপনি আমার বাড়িতে চলেন। যেটা বলছি সেটা শোন। তারপর পিন্টু আর কথা বলল না, আমাকে একটা হোটেলে নিয়ে যায় আর আমিও হোটেলের রুম বুক করি আর দুজনে নাস্তা করে নিলাম। এরপর পিন্টুকে পাঠিয়ে দিলাম। আমি হোটেলে থাকার কারণ আমি বাড়ি গেলে পরে বের হতে পারবো না, একদম কয়েকদিনের জন্য রাতে বের হওয়া বন্ধ হয়ে যাবে। আর তা আমি হতে দিতে পারি না, কারণ রাতেই আমি আমার কাজ করব। এরপর আমিও হোটেলের রুমে চলে যাই আর ফ্রেশ হয়ে নিই। তারপর খাটে কিছুক্ষণের জন্য লেটিয়ে পড়ি। আজ যে করেই হোক আমাকে এই আশরাফ চৌধুরীর কাজের সমাপ্তি ঘটাতেই হবে। তার কালো দুনিয়া বানানোর স্বপ্নকে বেহেশতে পাঠাতেই হবে আমাকে। তাই আমিও ফোন বের করে আমার লোকদের রেডি হতে বলে দিই, কারণ আজ রাতেই ডেভিলের কাউন্টার অ্যাটাক হবে আশরাফ চৌধুরীর ওপর। আমিও ফোন বের করে আমার লোকদের রেডি হতে বলে দিই, কারণ আজ রাতেই ডেভিলের কাউন্টার অ্যাটাক হবে আশরাফ চৌধুরীর ওপর। হঠাৎ আমার ফোনে বেজে ওঠে আর দেখি আম্মু ফোন দিয়েছে। আমিও রিসিভ করলাম। হ্যালো আম্মু, আসসালামু আলাইকুম, কেমন আছো? ভালো, কিন্তু তুই আমাকে দুপুরে ফোন দিস নাই কেন? জানিস আমার কত টেনশন হচ্ছিল? সরি আম্মু, একটু ব্যস্ত ছিলাম। আচ্ছা ছাড় এসব কথা, এখন শোন, আমি একটা কথা বলবো, রাখবি আমার কথা? কি আম্মু? আমি আর তোর আব্বু চাই তোর আর ফারিয়ার 4 হাত এক করে দিতে। আম্মু, এই মেয়েটা কি তোমাকে পুরোই পটাই ফেলছে, তাই না? এসব কথা শুনতে চাচ্ছি না আমি। এখন আমার কথা রাখবি কিনা সেটা বল। আমি জানি না, যা খুশি করো তোমরা। আমি এমনি অনেক একটা সমস্যায় আছি। তাহলে আমি বিয়ের ব্যবস্থা করতেছি, আর তুই কবে আসবি? বাঁচি না মরি তার গ্যারেন্টি নেই। এখানে আম্মু বিয়ে নিয়ে পড়ে আছে, জানি না ভাগ্যে কি লেখা আছে। কিরে কথা বলছিস না কেন? কবে আসবি তুই? এই তো দেখি কবে আসতে পারি। আচ্ছা আম্মু রাখি, আমার একটু বাইরে যেতে হবে, পরে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, ভালো থাকিস। জি আম্মু, খুদা হাফেজ বলেই ফোন কেটে দিলাম। এবার কল দিলাম আমার লোককে আর তাকে আমি আমার হোটেলের ঠিকানা দিই আর বলি গাড়ি নিয়ে এসে আমাকে নিয়ে যেতে। আমিও আমার সেই কালো হুডিটা নিয়ে নিই, সাথে মাস্কটাও।
এরপর আমিও রোকসানাকে কল দিই। হ্যালো রোকসানা। জি অন্তর সাহেব বলেন, কি সাহায্য করতে পারি? আপাতত এইটুকুই সাহায্য করুন, আমাকে সেই লোকেশনটাই দেন তো। তার মানে তুই শহরে চলে আসছিস? তবে এখন লোকেশন দিয়ে বাড়তি কথা বলার মুড নাই। ওকে, তবে সাবধানে থাকিস। তারপর আমি ফোন কেটে দিই। আর কিছুক্ষণ পর আমাকে রোকসানার লোকেশন পাঠায়। কিছুক্ষণ পর আমার রুমের দরজা নক করা হয়। আমিও হুডি আর মাস্ক পরে নিই, কারণ আমি জানি কে আসছে। তারপর রুম লক করে আমিও চলে যাই আর গাড়িতে গিয়ে বসি। এরপর লোকেশন দেখে গাড়ি চালাতে বলি। লোকেশনটা ছিল একটা অনেক পুরনো ফ্যাক্টরির। আমি আমার লোকদের সেখানে ঠিকানা দিয়ে দিই আর সকলকে সাবধানে থাকতে বলে দিই, কারণ একটা ভুল পদক্ষেপের জন্য আমাদের হাত থেকে সেই আশরাফ চৌধুরী পার পেয়ে যাবে। সেটা আমি কোনো মতেই চাই না। গাড়ি লোকেশন বরাবর পৌঁছে যায়। এরপর আমরা গাড়ি থেকে নেমে পড়ি। এই মিশন সম্পর্কে একটু পিন্টুকে কিছুই বলিনি, কারণ পিন্টুকে এখন এই প্রেশারটা দিতে চাচ্ছি না আমি। সে এখন একটু নর্মাল থাকুক। আমি দেখলাম আমার লোকজন সবাই সেখানে উপস্থিত, তাই আমিও তাদের কাছে যাই। লিসেন গাইস, এখন আমরা একদম শান্তশিষ্টভাবে থাকবো। তবে প্রথমে আমি ভেতরে যাব। তোরা শুধু ফ্যাক্টরির চারিদিকে ঘিরে থাকবি, কারণ এখন আমার উল্টাপাল্টা পদক্ষেপ নিতে পারবো না। আগে আমাদের পরিস্থিতি বুঝতে হবে, তারপর অ্যাকশন নেব। তবে তোরা অ্যালার্ট থাকবি আর কোনো আওয়াজ করবে না, যাতে কেউ বুঝতে না পারে এখানে তোমার উপস্থিতি। আর যে করেই হোক আমাদের এই আশরাফ চৌধুরী ম্যাটার ক্লোজ করতেই হবে। ভাই আপনি নিশ্চিন্তে থাকেন, তবে একটা কথা বলতে চাই, ভিতর থেকে যদি কোনো আওয়াজ পাই তাহলে আমরা ঝাঁপিয়ে পড়ব, কারণ আপনি আমাদের লিডার, আমাদের বস। আপনার ক্ষতি হতে দেখা আমাদের সহ হবে না ভাই। ভুলেও সেটা করবি না। মোট কথা, আমরা পরবর্তী কমান্ডার শুনে পদক্ষেপ নিবি তোরা, তার আগে না। তবে আপনাকে একা যেতে দেওয়া উচিত হবে না। আপনার যদি কিছু হয়ে যায়, আপনার পরিবর্তে অন্য কেউ যাক। আপনার কিছু হয়ে গেলে তো আমরা অসহায় হয়ে যাব ভাই। দেখ, তোদের মধ্যে কেউ ভেতরে পরিস্থিতি সামলাতে পারবে না। আমাকে যাওয়ার লাগবে, তাই আমি যাব। তবে একটা কথা, তোদের সকলে ফোন অন করেই রাখবি, কারণ তোদের মধ্যে থেকে একজনকে কল করে পরবর্তী নির্দেশ দিতে পারি। আচ্ছা, আমি যাই। তোদের যা বলছি তাই যেন মনে থাকে। তারপর আমিও সোজা ফ্যাক্টরির ভিতরে চলে যেতে লাগি। তবে আমার কাছে কোনো গান নেই, কারণ যদি ধরা পড়ি চেকিংয়ের সময়, গান পেলে তো গেছি। ভেতরে গিয়ে মুখের মাস্কটা খুলে ফেলি, কারণ এখানে আমাকে কেউ চেনে না। সো মাস্ক না পরলে আরও সন্দেহ করবে। মাস্ক খুলে পকেট থেকে চশমাটা পরে নিই আর হুডিটা খুলে নিই। আমি ভেতরে হাঁটতে লাগি। আসলে আমি প্ল্যান করেছি, প্রথমে আমি তাদের কাছে ধরা দেব, তারপর তারা আমাকে আমার টার্গেট আশরাফ চৌধুরীর কাছে নিয়ে যাবে। আর সেটাই আমার জন্য এনাফ। আমিও হাবা বাবা ছেলের মতো ভেতরে হাঁটছি আর দেখতেছি সেখানে প্রায় অনেক কিছুই দেখলাম। সেখানে অনেক লোক আছে, প্রায় 80-90 জনের মতো, আর তাদের কাছে আছে বিভিন্ন রকমের অস্ত্র। আমি হাঁটতেছি, হঠাৎই কেউ একজন পেছন থেকে বলে ওঠে, এই ছেলে দাঁড়া। এবার শুরু করে দিলাম ইনোসেন্ট হওয়ার, মানে এমন ভান শুরু করলাম মনে হয় আমি 10-12 বছরের বাচ্চা। পেছনে ফিরলাম আর দেখলাম আমার দিকে AK-47 তাক করে দাঁড়িয়ে আছে। এই ছেলে হাত উপর কর। কে তুই আর এখানে কি করছিস? আমিও হাত উপর করলাম। আমাকে মারবেন না প্লিজ। সাথে সাথে আমাকে আরও 7-8 জন মিলে ঘিরে ফেলে। আর একজন আমার কলার ধরে যা আমার রাগ উঠিয়ে দেয়, তবু আমি কোনো মতে কন্ট্রোল করে নিলাম। এই এটাকে বসের কাছে নিয়ে যা। তারপর তারা আমাকে নিয়ে যেতে লাগে। তবে আমি যেতে যেতে অনেক কিছু দেখলাম। সেখানে থাকা লোকগুলো বিভিন্ন অস্ত্র, মাদক দ্রব্য ও টাকা প্যাকেটিং করতেছে। আমাকে সেখানেও সে জায়গা পার করে একটা রুমে নিয়ে যাওয়া হয়। তবে ফ্যাক্টরি দেখে অবাক না হয়ে পারলাম না, কারণ বাইরের থেকে সেটাকে অনেক ভাঙাচোরা দেখাচ্ছিল, কিন্তু ভেতরে তো পুরোই নতুনের মতো। বাইরে থেকে ফ্যাক্টরিটা দেখলে কেউ এটার প্রতি ইন্টারেস্ট দেখাবে না, কিন্তু ভেতরে তো। আমি রুমে ঢুকতেই আমাকে ফ্লোরের দিকে ছুঁড়ে মারা হয়। আমিও পড়ে যাই। বস, এই ছেলেটাকে এখানে পাওয়া যায়? হঠাৎই কেউ একজন আমার চুল ধরে চেনে ওঠায়। তবে সে আর কেউ না, আশরাফ চৌধুরী। এই ছেলে, তুই এখানে কি করিস? এখানে আসার সাহস কি করে পেলি তুই? এই তোরা এটাকে চেক করে দেখেছিস? না। তারপর তারা আমাকে চেক করে। না ভাই, কিছু তো নেই এর কাছে। দেখতে তো পুরো আবলের মতো। এই তোরা এই আবলটাকে ধরে একটা রুমে বন্দি করে রাখ।
জি বস। আবার ধোকা দিয়ে দিলাম। আমাকে আবার বলল, অথচ তারা এখনো বোঝে নাই আমি আবাল নাকি তাদের জম। আসলে আমি নিজেকে সকলের সামনে সিধা সাদা দেখাতে চাই, একটু আবাল মার্কা গেট আপ নিয়েই থাকি, যার জন্য যে কেউ ধোকা খেয়েই যায়। তবে এইমাত্র আমাকে যে রুমে নেওয়া হয়েছিল সেখানে আমি কিছু ব্যাগ ও 5টা কম্পিউটার দেখলাম, যেটাতে 5 জন বসে বসে কাজ করছিল। হঠাৎ কেউ একজন আমার রুমে আসে, দেখলাম গার্ড আসলো। আমিও নাটক শুরু করে দিলাম, ভাইয়া আমাকে ছেড়ে দিন, আমার আম্মু হয়তো আমার জন্য টেনশন করতেছে, আমি আর কোনোদিনও এখানে আসবো না ভাইয়া। একবার এখানে আসছিস মানে এখান থেকে আর ফিরতে পারবি না বস। হয়তো কোনো কাজে তোকে রাখছে, না হলে যে এখানে আসে সেই মরে। কিন্তু আমি তো মরতে আসিনি এখানে। কিছু করার নেই, হয়তো বস তোকে অন্যভাবে মারবে। আরে আবুল, আমার পুরো কথা তো শেষ করতে দে। আমি এখানে মরতে না, তোদের মারতে আসছি। বলেই প্যান্টের বেল্টের একটা ছোট্ট পকেটে ছুরি ঢুকিয়ে রাখছিলাম, সেটা বের করেই মুহূর্তের মধ্যেই সোজা ছেলেটার গলায় পোঁচ মেরে দিই। খেল খাতাম। তারপর ফোন বের করে মেসেজ দিয়ে দিই ছেলেপেলেদের। আর মেসেজ দেওয়ার সাথে সাথেই হামলা শুরু। আমি কারো আসার আওয়াজ শুনতে পাই, আমিও দরজার পাশে দাঁড়িয়ে যাই। দরজা খুলে একজন গার্ড ঢোকে, আর সেই গার্ডকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেই চিৎকার করতে যাবে, তখনই আমি তার থেকে সুযোগ বুঝে গান নিয়ে নিই আর শ্যুট করে দিই। দুজনেই শেষ। আগের গার্ড থেকেও পিস্তলটা নিয়ে নিই। এবার রুম থেকে বেরিয়ে দেখি কয়েকজন এই দিকেই আসতেছে। আমিও চশমা খুলে ফেলে দিই আর 2 হাতে 2টো পিস্তল নিয়ে গুলি চালাতে লাগলাম। পরপর 8 জন আসে আর সবকটাকেই শ্যুট করে শেষ করে দিলাম। আর ফ্যাক্টরি তো আমার ছেলেপেলে সামলাচ্ছে। এবার গার্ড নিয়ে সেই কম্পিউটার রুমের দিকে যাই। সেখানেও থাকা লোকগুলোর কানে হেডফোন ছিল, তাই তারা বাইরের শব্দ শুনতে পায়নি। আমাকে তারা দেখে সাথে সাথে উঠে পড়ে, আর তাদের ডেস্কে পিস্তল ছিল। এই ছেলে এখানে কি, আর তোর হাতে পিস্তল কেন? সাথে সাথে কথা না বলেই সবকটাকে শ্যুট করতে লাগলাম। তারাও খতম। তবে প্রশ্ন হলো আশরাফ কোথায়? আমিও আগে কম্পিউটারের দিকে গেলাম আর দেখতে লাগলাম যেটাই সন্দেহ করলাম সেটাই সত্যি। তারা এই কন্ট্রোল রুম দেখে বাইরে মাফিয়াদের সাথে কন্ট্যাক্ট করত। আমি কম্পিউটারগুলো কিছু করলাম না, আমিও চলে গেলাম আশরাফকে খুঁজতে। আমি বাইরে খুঁজতে লাগি, হঠাৎই একটা রুম থেকে গুলির আওয়াজ শুনি। আমিও সেই রুমের দিকে চলে যাই। আমি রুমে ঢুকতেই আমাকে দরজার পাশ থেকে ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দেয়। আমিও দেখলাম যে ধাক্কা দেয় সেই আশরাফ। সে আমার উপর ঝাঁপিয়ে পড়ে। আমিও সরে যাই আর সে গান বের করে আমার দিকে শ্যুট করতে নেবে, তখনই